অপেক্ষা করি আমরা নাকি? হ্যাঁ স্যার, স্টার্ট করে দিছি আমি, আপনি শুরু করতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। জি জি জি, আসলাম। তো আমাদের তো টোটাল তো সংখ্যা 20-এর উপরে, তো আমাদের সবাই জয়েন করে নাই। সবাই কি খবর পায় নাই নাকি? 8 জন আছে এই মুহূর্তে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? জি স্যার। আচ্ছা আচ্ছা। তো আমাদের সংখ্যায় তো আজকে অনেক কম মনে হচ্ছে। মাত্র আমি সহ পার্টিসিপেন্ট হলো বোধহয় 6 জন, আইসিএম এ 7 জন, আর আমি একজন, 8 জন। তো আমরা কি আরেকটু অপেক্ষা করব? কি বলেন আপনারা? আহ, এখানে বিপুল নামে একজন বলতেছেন যে সাউন্ড ইজ নট ওয়ার্কিং। আপনি কি আবার রিজয়েন করে দেখতে পারেন? বিপুল, আপনি কি, প্রবলেমটা কোথায়? আমার সাউন্ড শোনা যাচ্ছে না নাকি? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? জি জি, আসসালামু আলাইকুম বস। হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে জি, সম্ভবত বিপুল ওনার বোধহয় উনি সাউন্ড শুনতে পাচ্ছেন না বা এরকম কিছু হবে। আমি শুনতে পাচ্ছি, যিনি শুনতে পাচ্ছে না তার বোধহয় ওনার ওখানে কানেকশনে কোনো প্রবলেম হতে পারে। হইতে পারে, জি। জি, একটু চেক, যারা শুনতে পাচ্ছেন না কাইন্ডলি একটু চেক করে নেবেন। আচ্ছা, আমাদের সেশনটা যেহেতু রেকর্ড হচ্ছে, তো কাজেই আমার মনে হয় যদি কেউ দেরিতে জয়েন করে তাও উনি রেকর্ডটা শুনতে পাবেন। তাহলে আমরা শুরু করে দিই। যথেষ্ট আমরা সময় দিয়েছি। এখন অলমোস্ট আপনার 7:30 বাজে বাংলাদেশ টাইম। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে ভাই? আমার স্ক্রিনটা কি ভিজিবল? জি স্যার। ওকে, তাহলে আমরা শুরু করি। যেহেতু এটা রেকর্ড হচ্ছে, যদি কেউ পরে জয়েন করে ওনারা একটু রেকর্ডটা কালেক্ট করে এটা দেখে নিতে পারবেন। তো আমরা সেদিন যা আলাপ করেছিলাম সেটা ছিল মাস্টার ডাটার উপরে, মাস্টার ডাটা কিভাবে রেকর্ড করতে হয়। তা আশা করি আপনারা প্রত্যেকেই একটা একটা দুইটা করে মাস্টার ডাটাতে এন্ট্রি দিয়ে দেখেছেন, তাই না? আপনারা কি এন্ট্রি দিয়েছেন মাস্টার ডাটাতে কেউ? আমি কারো রেসপন্স শুনতে পাচ্ছি না।
আপনারা কি কেউ মাস্টার ডাটাতে স্যার কোনো এন্ট্রি সরি, আমি দিয়েছেন? দিতে পারিনি স্যার। আমি এত ব্যস্ত ছিলাম, ফ্যাক্টরি বিজি ছিল, আমি দিতে পারিনি। আই এম রিয়েলি সরি। আর অন্য কেউ দিছে কিনা স্যার একটু দেখি, অন্য কেউ দিছে কিনা। বাট আমি করে আচ্ছা ফেলবো, আমি এন্ট্রি গুলো করে ফেলবো ইনশাল্লাহ। এই মাঝখানে যদি গ্যাপ আছে না, এই গ্যাপের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। Okay. আচ্ছা, আজকে আমি তাহলে একজন একটা প্রোডাক্ট, তারপরে আপনার ধরেন একটা কাস্টমার, একটা সাপ্লায়ার ক্রিয়েট করে তারপরে ট্রানজেকশনগুলি দেখাই, যারা করেন নাই বা সময় পান নাই তাদের জন্য। তো আমরা যদি প্রথমে যাই প্রোডাক্টে, সাপোজ আমরা একটা প্রোডাক্ট খুলতে চাচ্ছি, ধরেন প্রোডাক্টের নাম দিলাম PROD ABCD, জাস্ট একটা প্রোডাক্টের মতো করে আমরা একটা এন্ট্রি দেই, অ্যাড নিউ। প্রোডাক্টের একটা কোড দিতে পারি, সাপোজ P-001। তারপরে আমরা প্রোডাক্টের একটা নাম দিলাম, এটা যে কোনো প্রোডাক্ট হতে পারে, প্রোডাক্ট আপনার ABCD, এরকম একটা প্রোডাক্টের নাম দিলাম। এখানে আর তেমন কিছু না দিলেও চলবে, শুধু আমাদের ইউনিট অফ মেজারমেন্ট আমরা এটার মধ্যে বসাই দিই। ধরেন এটা আমার কেজি বা পিস যে কোনো একটা হইতে পারে, পিস দিলাম। তো এখন আমি একটু এটা শর্ট করে নিই, হ্যাঁ। তাহলে এখানে আপনি দেখেন, আর বাকিগুলিতে আমরা যেটা করব, ধরে নিলাম যে এটা একটা প্রোডাক্ট যেটা আমরা কিনি এবং বিক্রি করি, তো কাজে এটা একটা মার্চেন্ডাইজ। মার্চেন্ডাইজে যদি মার্ক করি তাহলে এটা মার্চেন্ডাইজ হিসেবে রেকর্ড হবে। আর আরেকটা জিনিস আমরা এখানে মার্ক করতে পারি, সেটা হলো আমি যেহেতু এটা মার্চেন্ডাইজ হিসেবে কিনতেছি, তো কাজে এটা আমি পারচেজও করতে পারবো। তো পারচেজ করার জন্য আমি পারচেজটা অন করে দিলাম, এই যে অন। আর সেলস করব এটা, তার সেই সেলসটাও আমি অন করে দিলাম। তো দিয়ে আমি যখন এটা সেভ দিব, আপনার এইখানে এই যে প্রোডাক্ট ABCD একটা ক্রিয়েট হয়ে গেল। এখন এটা আমি যদি এখন কোনো কিছু মানে এডিট করতে চাই, তাহলে আমি এখানে কার্সরটা রাখবো। এই যে আপনি দেখেন এখন ইয়েলো হয়ে গেছে লাইনটা, দেখে আমি যদি এখানে এডিটে ক্লিক করি তাহলে আবার আগের স্ক্রিনটা আসবে। ইচ্ছা করলে তখন আমরা এখানে কোনো কারেকশন করার দরকার হলে কারেকশনটা করতে পারবো। জিনিসটা মোটামুটি ভাবে বুঝতে পারছেন তো? আর বাকি ইনফরমেশন যেগুলো আছে, এগুলি এক একটা এক এক সময় কাজে লাগে। তো কাজে যদি আপনি সবগুলি ইনফরমেশন থাকে সবগুলি বসান, তাহলে আপনি তার বেনিফিটটা অনেক বেশি পাবেন। অনেক রিপোর্টিং এ আপনার এই ইনফরমেশনগুলি আমরা কাজে লাগাতে পারবো। যদি কোনো প্রোডাক্টের ইমেজ থাকে, আপনার ইচ্ছা করলে এখান থেকে এটা একটা ফাইল সিলেক্ট করে সেই ইমেজটা আপনি এখানে রেখে দিতে পারবেন। অতএব যখন আপনার এই প্রোডাক্ট নিয়ে ওয়্যার হাউসে কেউ কাজ করবে, তখন তার অর্ডারের সাথে মিলে, যদি এটা কমার্স হয়, তাহলে ছবির সাথে মিলে দিতে পারবে, যাতে কোনো ভুল প্রোডাক্ট চলে না যায়। সেই ব্যবস্থাটাও এখানে করা সম্ভব হবে। তো এনিওয়ে আমরা একটা প্রোডাক্টের এন্ট্রি দিলাম। এখন যদি আমরা এটার মধ্যে ডিফল্টে আরো কিছু বসাইতে চাই, তাহলে আরো কিছু বসানো সম্ভব। যেমন সেলস লেজার আমরা দিলাম ধরেন লোকাল সেলস, সরি সেলসে দেখি কি আছে, ক্রিয়েট করার নাই। সেলস দেখি, সেলসে কোনো লোকাল ক্রিয়েট করা নাই। তো কাজে আমরা যে কোনো একটাকে ইউজ করতে পারি। সাপোজ আমরা বরং একটা ক্রিয়েট করি আমরা ইউজ করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা এখানে চার্ট অফ অ্যাকাউন্টসে যাই, চাই আমার ইনকামের মধ্যে আপনার ডাইরেক্ট ইনকামের মধ্যে সেলস আছে। সেলসের মধ্যে আমরা যে কোনো একটাকে লোকাল সেলস একটা এন্ট্রি দিয়ে দিই। এই যে দেখেন কিভাবে আমরা সেলস লোকাল অথবা লোকাল সেল যাই বলি না কেন, আমরা এখানে কোড দিতে পারি। S-001 একটা দিলাম। তারপরে এখানে আমরা গ্রুপ অথবা লেজার যে কোনো একটা সিলেক্ট করতে পারি, আমরা লেজারই সিলেক্ট করলাম। তার মানে সেলস লোকাল নামে আমাদের একটা চার্ট অফ অ্যাকাউন্টসে লেজার ক্রিয়েট হয়ে গেল। এই যে দেখেন এখানে সেলস লোকাল। এখন এটা যদি আমি, যেহেতু এখনই ক্রিয়েট করছি, এর ওই স্ক্রিনটা আমার আগে ওপেন করা, তো কাজে আমি যদি এখানে একটা রিফ্রেশ দিয়ে দিই তাহলে সুবিধা হয়। তাহলে আপনার এটা এই, এখনই ভিজিবল হবে এবং এখনই আমরা ব্যবহার করতে পারবো। তো আবার আমরা মাস্টার ডাটাতে ছিলাম, আমরা প্রোডাক্ট তৈরি করলাম। এখন প্রোডাক্ট যেটা তৈরি করলাম সেইখানে আমরা ইচ্ছা করলে ডিফল্ট করে এখানে সেলস লোকাল এই লেজারটাকে আমরা লিঙ্ক করে দিলাম। আবার পারচেজের ক্ষেত্রে
ওইখানেও আমরা লোকাল পারচেসকে আমরা লিঙ্ক করে দিলাম। তাহলে আমার সেলস লেজার, এটা সাপ্লায়ার যে, মানে আপনারা যখন খুলবেন তখন যেই সাপ্লায়ারের কাছ থেকে মাল কিনতেছেন তার নামেই খুলবেন। তো কাজেই ওখানে নাম নিয়ে কোনো সমস্যা নেই, এবং নাম নিয়ে কোনো বিভ্রান্তিতে পড়ারও কোনো স্কোপ নাই। তো এইখানেও আমরা এই যে সাপ্লায়ারটা খুললাম, এই সাপ্লায়ারের নামের এগেনস্টে আমরা ইচ্ছা করলে আপনার ডিফল্ট লেজার, যে এই সাপ্লায়ার থেকে কিনলে আমরা লোকাল লেজারে, আমরা লোকাল পারচেজ লেজারে এন্ট্রি হবে, এটা আমরা এখানেও ডিফল্ট করে দিতে পারি। তো আমরা যাই হোক সেভ করে দিলাম এখান থেকে। তাহলে আমার সাপ্লায়ার লিস্টে যে দেখেন একটা সাপ্লায়ার ক্রিয়েট হয়ে গেল, সাপ্লায়ার PROD ABCD। তাহলে আমাদের সাপ্লায়ার এবং প্রোডাক্ট দুইটাই কিন্তু আমাদের এখন সিস্টেমের মধ্যে আছে। তো যেহেতু আছে, সেহেতু আমরা ইচ্ছা করলে একটা পারচেজ রেকর্ড করতে পারবো। তো তার আগে আরেকটা কাস্টমার আমরা খুলে নেই। এখানে যদি আমরা একটা কাস্টমার খুলে নেই, সাপোজ জাস্ট বোঝার সুবিধার্থে আমি এইখানেও একটা কোড দিয়ে দিলাম, আর কাস্টমারের নামের মধ্যে লিখলাম কাস্টমার ABCD, প্রোডাক্ট ABCD। এই প্রোডাক্ট ABCDটা কেন ব্যবহার করতেছি, তার কারণ হলো আমরা যাতে বুঝতে পারি যে আমরা যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি বা যেই প্রোডাক্টটা নিয়ে এন্ট্রি দিছি, এটা যেন আমরা পরবর্তীতে বিভিন্ন রিপোর্টে রিফ্লেকশনটা ঠিকভাবে হয়েছে কিনা এটা সহজেই দেখতে পারি। কারণ এখানে ডেমো কোম্পানি হিসেবে অনেকেই কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট সিস্টেমের মধ্যে এন্ট্রি দিছে। তো কাজেই আমরা ওইগুলি দেখবো না, দেখবো আমরা যেটা দিছি সেটা মানে ঠিকভাবে রিফ্লেকশন হচ্ছে কিনা। এখানে ডিফল্টের মধ্যেও আমরা লেজারটা দিয়ে দিতে পারি। ধরেন এখানে লোকাল সেলসটা দিয়ে দিলাম। আবার ডিফল্ট ট্যাক্স কোড যদি ভ্যাট থাকে, ধরেন ভ্যাট, আমরা এটাও আমরা 15%-টা এখানে দিয়ে দিলাম। তো এইভাবে আমরা মানে বসাই দিতে পারি। এইবার এটাও আমরা সেভ করে দিলাম। তাহলে দেখেন ভ্যাটটা আমরা কত জায়গায় বসাইতে পারি। এই প্রোডাক্টের গায়েও কিন্তু আমাদের বসানো সম্ভব। এই যে যদি আমি সিলেক্ট না করি তাহলে মেসেজ দিবে সিলেক্ট রো ফার্স্ট। তো কাজে আমরা এখানে একটা রো সিলেক্ট করে নিয়ে তারপরে করব। এখানে আপনার এই যে ডিফল্ট, এখানে প্রোডাক্ট কাস্টমারের মধ্যে ভিইটি দেওয়া আছে। এবার আমরা প্রোডাক্টের গায়ে দেখি ওটাতে পারা যায় কিনা। এখানে আপনার ডিফল্ট আছে। এখানে ইচ্ছে করলে আমরা টেক্সট কোডটা বসাই দিতে পারি, এই যে ভিইটি। তো কাজেই কোনো জায়গায় মিস হবে না যদি আমরা এইভাবে বসাই দিই। আবার যদি কাস্টমার হয়, কাস্টমারের কাছেও আমরা ভিইটি চার্জ করতে পারি। এখন প্রশ্ন হলো বাস্তবে কাজ করতে গেলে কি হয়। আমাদের হয়তো এমন হতে পারে যে লোকালি আমরা প্রোডাক্টটা কিনতেছি, র মেটেরিয়ালসটা যেটার উপর ভিইটি আছে, কিন্তু আমি প্রোডাক্টটা এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করলে কাস্টমারকে কিন্তু ভিইটি চার্জ করা যায় না। তখন আমরা ওই কাস্টমারকে তখন ভিইটি থেকে এক্সক্লুড করতে পারি যদি ভিইটিটা আমরা সিলেক্ট না করি। আর যদি ভিইটিটা সিলেক্ট করি, লোকাল সেলস হয়। জি, কিছু বললেন ভাইয়া? কেউ কি কিছু বলছিলেন? আচ্ছা, মনে হয় বলেননি। আচ্ছা, এনিওয়ে, তাহলে আমরা এগুলিকে করে আবার যদি আপডেট দিয়ে দিই তাহলে এটা আপডেট হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, আমরা প্রথমে একটা চার্ট অফ অ্যাকাউন্টস এর মধ্যে লোকাল সেলস নামে আমরা একটা কোড করলাম, নাকি লোকাল পারচেস। লোকাল পারচেসটা ছিল, লোকাল সেলসটা আমরা একটা চার্ট অফ অ্যাকাউন্টসে লেজার খুলেছি, তাহলে এটা একটা মাস্টার ডাটার এন্ট্রি হলো। তারপরে আমরা একটা প্রোডাক্ট এন্ট্রি দিয়েছি, তারপরে একটা সাপ্লায়ার এন্ট্রি দিয়েছি, তারপরে কাস্টমার একটা এন্ট্রি দিয়েছি। এন্ট্রি দেওয়াটা খুব সহজ না ভাই মাস্টার ডাটাতে?
আচ্ছা, এনিওয়ে, আপনার হয়তো অনেক সবাই মিউট করে রাখছেন, এই জন্য হয়তো বলতে পারছেন না। বাট আমার মাস্টার ডাটার এন্ট্রিটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা যে কোনো একজনে বলেন যে ইয়েস, এটা ক্লিয়ার, তাহলে আমি ট্রানজেকশনে যাব। জি, জি, ক্লিয়ার বস, ক্লিয়ার। ক্লিয়ার, ওকে। আমি ক্লিয়ার আর কি, বাকিদের কথা বলতে পারছি না প্লিজ। অন্য যদি কারো কেউ কোনো ক্লিয়ার না প্রবলেম হন, থাকলে শেয়ার করতে পারেন। জি। হ্যাঁ, রেসপন্স করতে পারেন। যদি আপনার কোনো বুঝতে সুবিধা মানে অসুবিধা হয় আর কি। তাহলে আমরা মাস্টার ডাটাতে এন্ট্রি দিয়ে ফেললাম। এইবার যদি আমি কোনো একটা কোম্পানিকে, জাস্ট এটা বলার জন্য একটু অ্যাডভান্স বলে রাখি, এটা নিয়ে পরে আলাপ করবো বিস্তারিত। ধরেন আমি একটা কোম্পানি যে এক্সেলে অ্যাকাউন্টিং করে, তাকে এখন সিস্টেমে আনতে চাই। তাহলে তার যেই মাস্টার ডাটাগুলি আছে, অর্থাৎ তার যেই ট্রায়াল ব্যালেন্স আছে অথবা ব্যালেন্স শিট আছে, সেই ট্রায়াল ব্যালেন্স অথবা ব্যালেন্স শিট থেকে আপনার কাস্টমারের লিস্টটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, সাপ্লায়ারের লিস্টটা যদি আমরা এখানে নিয়ে আসি, তারপরে প্রোডাক্টের লিস্টটা যদি আমরা এখানে নিয়ে আসি, তারপরে চার্ট অফ অ্যাকাউন্টসটাকে যদি আমরা এখানে কনফিগার করে ফেলি বা নিয়ে আসি, তাহলে আপনার তার যে ডাটাগুলি, সেই ডাটাগুলি আপনার এন্ট্রি দিতে পারবেন। এন্ট্রি দেওয়ার সময় কোথায় কোনটা দিবেন এটাও একটু আমি দেখাই দিই। যেমন যদি রিসিভেবল গুলি আনতে চান, তাহলে আপনি কাস্টমারের মধ্যে যাবেন। কাস্টমারের মধ্যে যে এখানে যেমন একটা কাস্টমার খুললাম, এই কাস্টমারের ঘরে আপনার একটা ওপেনিং ব্যালেন্স বসানোর জায়গা আছে। আপনার এখানে কাস্টমার এখানে যদি ডাইরেক্টলি বসাই দেন, তাহলে এইখানে ওপেনিং ব্যালেন্সটা বসাই দিবেন। তাহলে আপনার কি হবে, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট দেখাবে সিস্টেমের মধ্যে, ক্রেডিট দেখাবে ওপেনিং ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। কারণ আপনার এই ব্যালেন্সটা যখন আপনি ইনিশিয়ালি রেকর্ড করেছিলেন, তখন রেকর্ডটা হয়েছিল এরকম যে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। তো যেহেতু সেলস ক্রেডিট একবার হয়ে গেছে, এখন যদি এইখানেও আমি বসাই এবং সেলস ক্রেডিট হয়, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হয়, তাহলে আমার এটা ডাবল হয়ে যাবে। কারণ ট্রায়াল ব্যালেন্সে তো সেলসেরও একটা অ্যামাউন্ট আছে। আমি সেলসের অ্যামাউন্টটা সেলস লেজারে মানে বসাই দিব। তাইলে আপনার দুইবার যাতে না হয়, এই কারণে এই যখনই আমি কোনো একটা ডেবিট এন্ট্রি দিব, এটার একটা করেসপন্ডিং এন্ট্রি হবে ওপেনিং ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। আবার যখন ক্রেডিট এন্ট্রি দিব, ক্রেডিটের করেসপন্ডিং এন্ট্রি হবে ওপেনিং ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট। তো আলটিমেটলি ওপেনিং ব্যালেন্স অ্যাডজাস্টমেন্টটা ডেবিট ক্রেডিট দুইটা যখন সম্পূর্ণ এন্ট্রি হয়ে যাবে, তখন এটা জিরো হয়ে যাবে। তো এইভাবে আমরা ওপেনিং ব্যালেন্সগুলি কোনো একটা ট্রায়াল ব্যালেন্স অথবা কোনো একটা ব্যালেন্স শিট থেকে আমরা নিয়ে আসতে পারি। এখন এটা কেন আমরা ডাইরেক্টলি অ্যাকাউন্টস রিসিভেবল লেজার এন্ট্রিটা দিলাম না? কারণটা হলো, যদি আমরা অ্যাকাউন্টস রিসিভেবলটা ট্রায়াল ব্যালেন্সে সরাসরি অ্যাকাউন্টস রিসিভেবল এন্ট্রিটা দিয়ে দিই, আর আমাকে যদি বলা হয় যে কোন কাস্টমারের কাছে কত ব্যালেন্স আছে, এটা কিন্তু আমি বলতে পারবো না। তো কোন কাস্টমারের কাছে কত টাকার ব্যালেন্স ব্যালেন্স আছে, এইটা বলার জন্য আমি প্রত্যেকটা কাস্টমারের মধ্যে ব্যালেন্সটা এন্ট্রি দিতে হবে। তো এই ওপেনিং ব্যালেন্সটা আমি তাই এখানে এন্ট্রিটা দিব। এইবার প্রশ্ন হলো যে আমি যদি এখন বলি যে কাস্টমার এর কাছে কত টাকা পাবো, এটা যেমন আমার জানা দরকার। কোন কোন ইনভয়েস বাকি আছে, কত দিনের বাকি আছে, এইজিং রিপোর্ট দেন। তাইলে কিন্তু আমি এইখানে একটা ব্যালেন্স থাকলে আমি এই জিনিসটা দিতে পারবো না। তাহলে তখন আবার অল্টারনেটিভ মেথডে যেতে হবে, যে কোন মেথডে ডাটা এন্ট্রি করলে আমি রিসিভেবলের একটা এজিং রিপোর্টও পাবো এবং বলতে পারবো এই কাস্টমারের কাছে কোন কোন ইনভয়েস বাকি আছে, কত দিনের বাকি আছে, এটা আমরা বলতে পারবো। জাস্ট এ সেকেন্ড, একটা মেসেজ আসছে। ওকে। তো যাই হোক, এই জিনিসগুলি আমরা পরে যখন ইমপ্লিমেন্টেশন নিয়ে কথা বলবো, আপনার আমার মনে না থাকলেও আপনারা কেউ বলবেন যে এই ধরনের সিচুয়েশনে আমরা কিভাবে এন্ট্রি দিব। তাহলে আমাদের মোটামুটি ভাবে আজকে যেটা দেখাইলাম সেটা হলো আমার মাস্টার ডাটা ক্রিয়েশন দেখাইলাম। এইবার আমরা চলে যাই ট্রানজেকশন করে দেখি ট্রানজেকশনটা ঠিকভাবে আসে কিনা। যেমন এখানে ট্রানজেকশনে ক্লিক করলে কিভাবে আসবো, এখানে অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স মডিউলের মধ্যে মাস্টার ডাটা এবং ট্রানজেকশন দুইটা সাইড বাই সাইড আছে। আপনি ট্রানজেকশনে ক্লিক করবেন, তখন আপনি ট্রানজেকশন চলে আসবে। তো এখন যেহেতু প্রোডাক্ট আমার কাছে আছে, আমি ধরে নিলাম যে আজকেই ব্যবসা শুরু করছি, আজকেই প্রথম পারচেজ করব। তো কাজে আমি পারচেজ ইনভয়েসে যাব। এখানে ক্লিক করার পরে আপনার এইখানে নিউ, এডিট, ডিলিট যেগুলি নর্মাল সবসময় সব জায়গায় একই জিনিস। তো কাজে এগুলি নিয়ে ডিসকাস করার দরকার নেই। শুধুমাত্র আমার এখানে যেটা আছে, আমি যখন নিউ দিয়ে একটা পারচেজ ইনভয়েস করব, আমি এটা কমপ্লিট হলে আমার কাছে ইনভেন্টরি এসে যাবে, মাল এসে যাবে। কিন্তু যদি কোনো সময় রিটার্ন করতে হয়, তখন আমাদের
এই যেই পারচেসটা থেকে রিটার্নটা হবে সেইটা সিলেক্ট করে পারচেস ক্রেডিট দিয়ে আমরা সেটা করতে পারবো। তার মানে আমার কাছে সেলসের, সরি, পারচেজের যেমন এন্ট্রি করা যাবে, পারচেজের রিটার্নটাও এন্ট্রি করা যাবে পারচেস ক্রেডিটের মাধ্যমে। তাহলে আমরা একটা করি, দেখি, পারচেজ ইনভয়েস করি। পারচেজ ইনভয়েস করলে আমরা প্রথমে যেটা এখানে দেখেন, একটা সাপ্লায়ার আছে, তা আমরা তো একটা সাপ্লায়ার ক্রিয়েট করেছিলাম সাপ্লায়ার নাম দিয়ে, সাপ্লায়ার এবিসিডি, এরকম একটা নাম দিয়েছিলাম আমরা, এই যে এবিসিডি। তাহলে আমরা সেই সাপ্লায়ারটাকে সিলেক্ট করে ফেলতে পারলাম। যেহেতু সিলেক্ট করে ফেলতে পারলাম, আর একবার যেহেতু সাপ্লায়ারটা এন্ট্রি দিছি, এই সাপ্লায়ারটাকে আমরা যখনই দরকার হবে তখনই আমরা সিলেক্ট করতে পারবো। তার মানে বারবার টাইপ করার দরকার হবে না, আমার সময় বেঁচে গেল, আমার মুখস্থ রাখতে হবে না, আমি সার্চ করে সেটা নিয়ে আসতে পারবো। সার্চটা করবো কি করে? আমি আবার একটু আপনার এটা বাইরে যেয়ে আমি একটু দেখাই। যদি আমি এ এ প্রথম বর্ণ এ আছে এরকম কাউকে, বা যে কোনো একটা বর্ণ এ আছে এরকম কাউকে দিই, তাহলে এবি চলে আসবে। এবি দিলাম, এবি তে যদি কিছু কিছু থাকে চলে আসবে। তার মানে আমি এখানে টাইপ করলেই চলে আসতো সাপ্লায়ার আপনার এবিসিডি, এই যে টাইপ করলে চলে আসবে। তো কাজে আমার মুখস্থ করার দরকার নেই। এখন ডেটটা এমন হতে পারে যে আমি পারচেস ইনভয়েস পাইছি হলো গত সপ্তাহে, আমি এন্ট্রি দেই নাই বলে, অথবা পারচেস ইনভয়েসটা পাইতে আমার দেরি হয়েছে। তাহলে আমি কি পিছনের ডেট এন্ট্রি দিতে পারবো না? অবশ্যই পারবো। তখন আমার পিছনের ডেটটাতে এন্ট্রি দেওয়ার জন্য আমি যদি এখানে যে কোনো ডেট সিলেক্ট করি সেটাও যেমন করতে পারবো, আবার এখানে পিছনের মাসের মধ্যে যেও আমি সেই এন্ট্রিটা দিতে পারবো, যদি পিছনের আরো পিছনের কোনো মাসের হয়ে থাকে। যদি এরকম হয় যে না এটা পুরো বছরের, তখন আমি উপরে ক্লিক করলে আমার এখানে 2023 আছে, এটা কোন মাসের সেই মাসেও যেমন যেতে পারবো। আবার যদি এখানে ক্লিক করি তাহলে কোন বছর সেখানেও আমি যেতে পারবো। ধরো 2020, তাহলে 2020-এ যেও আমি এন্ট্রি দিতে পারবো, কথার কথা। বাট সাধারণত হয় কি, ইয়ার ক্লোজিং হয়ে গেলে পিছনের এন্ট্রিগুলি যাতে দিতে না পারে সেই জন্য আমরা লক করে দিই। কিন্তু সুপার অ্যাডমিন সবসময় সেটা মানে এক্সারসাইজ করতে পারবে তার, মানে যদি দরকার হয়। এনিওয়ে, তাহলে আমরা যে জায়গায় ছিলাম পারচেজ ইনভয়েসের মধ্যে, এইখানে আপনি দেখেন বাই ডিফল্ট আজকের ডেটটা থাকার কথা। তো আমি যেহেতু আরেকটা ইয়ারে চলে গেছি, এই জন্য সে 2023-এ সিলেক্ট করছিলাম, এই জন্য 2023-এ চলে আসে। তো এবার যদি 2024-এ চলে যাই, 2024-এ চলে গেলাম। আজকে হলো জুলাই মাস, জুলাই মাসের 7 তারিখ মার্ক করা আছে, তাহলে 7 তারিখে আপনি দিলাম। এখন যেই সাপ্লায়ার আপনাকে পারচেজ ইনভয়েস দিবে বা ডেলিভারি চালান যেটাই দেখ না কেন আপনার কাছে, সেটা তো রেফারেন্স নাম্বার অবশ্যই একটা থাকবে যাতে ভবিষ্যতে ট্রেস করা যায়। এই জন্য আমরা সাপ্লায়ারের ইনভয়েস নাম্বার যদি কিছু থাকে আমরা এখানে রেফারেন্সে দিয়ে দিলাম। আবার অনেক সময় হয় কোম্পানি তার বিভিন্ন এনটিটি থাকে, যদি এনটিটি থাকে এবং এনটিটির জন্য কেনা হয়, তখন এনটিটি যদি আমি লিস্ট করে রাখি তাহলে এনটিটিটাও আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তারপরে যদি এটা কোনো একটা পার্টিকুলার প্রজেক্টের জন্য হয়, পার্টিকুলার এমপ্লয়ির জন্য হয়, পার্টিকুলার এরিয়ার জন্য হয়, তাহলে এটার জন্য কে রেসপন্সিবল তাকেও আমরা অ্যাসাইন করে রাখতে পারি। আমাদের এমপ্লয়ি মাস্টার ডাটা থেকে এমপ্লয়ির নাম চলে আসবে। এটাতে যদি এখন এই পারচেসটা করতে গেলে যদি কোনো এজেন্সি জড়িত থাকে, এজেন্সি, তাহলে এজেন্সিকে যদি কমিশন দিতে হয়, আমি এইখানে এজেন্ট কমিশনটাও আমি মানে ট্র্যাক করতে পারবো, রেকর্ড করতে পারবো। তাহলে আমার এখানে কতগুলি জিনিস দেখলাম, আমি সাপ্লায়ার সিলেক্ট করতে পারতেছি, ডেট সিলেক্ট করতে পারতেছি, রেফারেন্স দিতে পারতেছি, এন্টিটি থাকলে বসাইতে পারতেছি, কারোর স্পেসিফিক রেসপন্সিবিলিটি থাকলে তাকে মার্ক করতে পারতেছি, এটার উপরে যদি কোনো কমিশন প্রযোজ্য হয় তাহলে সেটাও করতে পারতেছি। এরপরে এটা যদি ডিফল্ট কারেন্সি, তো আমার যেটা যেই দেশের সেই দেশের লোকাল কারেন্সিটাই হলো তার ডিফল্ট কারেন্সি, আমাদের যেমন বাংলাদেশ টাকা। এখন এটা যদি আমি ইম্পোর্টেড প্রোডাক্ট হইতো তাহলে আমি এখানে ইম্পোর্ট মার্ক করে দিতাম, আর এইখানে আপনার কারেন্সিটা তখন আমি সিলেক্ট করে দিতে পারতাম। তো কারেন্সি সিলেক্ট করার পরে আপনাদের এখানে একটা জিনিস আমি অ্যাডভান্স আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, সেটা হলো যে কোনো সফটওয়্যার সে ইচ্ছা করলে একদম লাইভ রেটও সেখানে নিয়ে আসতে পারে। যেমন আমি যদি এখন সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, রূপালী ব্যাংক, হোয়াট এভার, অথবা গ্লোবাল XC.com তাদের রেটটা ব্যবহার করতে চাই, তাহলে সিস্টেমের মধ্যে কনফিগার করে দিলে ওখান থেকে রেটটা অটোমেটিক্যালি চলে আসবে, কারেন্সি এক্সচেঞ্জ রেট, লাইভ রেট। আর যদি না আসে, আমরা যদি ব্যাংকের রেট নিয়ে তারপরে বসাই তাহলে আমরাও বসাইতে পারবো, কোনো অসুবিধা নেই। তার মানে এখানে যদি আমি সাবস্ক্রিপশন বেসিসে বাইরের থেকে অটোমেটিক ডাটা এন্ট্রি দিতে চাই তাহলে আমার ওইখানে সাবস্ক্রিপশন নিতে হবে, তো কাজে আমার খরচ বাড়বে। আর যদি আমি আমার বাংলাদেশের যেটা প্রযোজ্য ব্যাংকের রেটটা নিয়ে আমি এখানে বসাই তাহলে আমি আমারটা বসাইতে পারবো। আর আমরা কখন জানতে পারি একটা ইম্পোর্টের এগেনস্টে কোন রেট ব্যবহার করা হলো? যেদিন আমি ডকুমেন্ট রিটায়ার করলাম, আমার ব্যাংক আমার কাছ থেকে টাকাটা নিল, নিয়ে পেমেন্টটা করলো, সেখান থেকে আমি এই রেটটা পাবো। তো
তো এখন প্রশ্ন হলো, আমি আজকে ইনভয়েস পেয়ে গেলাম, ব্যাংক যদি 90 দিন পরে পেমেন্ট করে তাহলে আমি তো আজকে রেট পাচ্ছি না। অথবা আমি যদি ইনভয়েসটা আগেই এন্ট্রি দিতে চাই, যে মাল এখনো ক্লিয়ার হয়নি, কাস্টমসে আছে, কাস্টমস থেকে আসবে, তারপর আমরা মাল ক্লিয়ার করব, খরচ টরচ এগুলি সবই পরে পাবো, এবং টাকাটা মানে অ্যাকসেপ্টেন্সের ভিত্তিতে ব্যাংক পাঠাবে 7 দিন পরে। তো যখন যেটা, ততদিন পর্যন্ত বসে থেকে আমরা এক্সচেঞ্জ রেট দিতে পারি, এটা হলো একটা পদ্ধতি। আর যদি আমরা একটা আজকের কারেন্ট রেট দিয়ে যদি এটা করি, আমরা করে ফেলতে পারবো। যখন অ্যাকচুয়াল রেট আসবে তখন আমার অ্যাকচুয়াল ভ্যালু এবং আজকের ভ্যালু দুটাতে ডিফারেন্স আসবে। ডিফারেন্স আসলে তখন আমরা সেই ডিফারেন্সটাকে ফরেন এক্সচেঞ্জ লস অথবা গেইনের মাধ্যমে অ্যাডজাস্ট করতে পারবো। তো কাজে কোনো অসুবিধা নেই, আমার হাত পা বাঁধা নাই, আমি যে কোনোটা যখন দরকার সেটাই আমি অ্যাপ্লাই করতে পারবো। জিনিসটা ক্লিয়ার ভাই আপনাদের কাছে? রেকর্ডটা কিন্তু আপনারা পাবেন এবং রেকর্ডটা কালেক্ট করে নেবেন, এগুলি কিন্তু ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি, অনেকে দেখবেন আহ, বলবে আপনাদেরকে যে আপনি এসএপি শিখেন, বলতেও কোনো অসুবিধা নেই, শিখতেও কোনো অসুবিধা নেই, অথবা ওরাকল শিখেন, অথবা মাইক্রোসফট ডাইনামিক্স শিখেন। ওটা শিখলে যেটা হবে, যদি এসএপি শিখেন তাহলে আপনি আরেকটা কোম্পানির এসএপি থাকলে তার মধ্যে কাজ করতে পারবেন, যদি না থাকে তাহলে আপনার এসএপি তে কাজ করতে পারবেন না। তো আপনার প্রত্যেকটা ইআরপি কিন্তু প্রায় একই রকম, কোনটাতে কিভাবে সাজানো আছে, কোনটাতে কিভাবে কাজ করে, এটা শুধু ডিফারেন্স ডিফারেন্স থাকবে। তো কাজে আপনি যদি এই ইআরপি সফটওয়্যারটা তো শিখেন, যে আমার সফটওয়্যার কিভাবে কাজ করে, তখন আপনি যে কোনো সফটওয়্যারের যে কোনো মডিউলে আপনি কাজ করতে পারবেন। তো কাজে আপনার ওইখানে কোনো লিমিটেশন নাই, আপনি এসএপি তে গেলেও করতে পারবেন, আপনি ওরাকেলে গেলেও করতে পারবেন, আপনি মাইক্রোসফট ডাইনামিক্সে গেলেও করতে পারবেন। সো আপনার বেসিক আইডিয়া, বেসিক কনসেপ্ট আপনি এই সফটওয়্যার থেকে নিলেন, কিন্তু ইউ আর ফ্রি টু ওয়ার্ক উইথ এনি সফটওয়্যার। এই সুবিধাটা আপনারা পাবেন, কারণ আমরা সবগুলি মডিউলই আপনাদেরকে দেখাই দিব, তাহলে আপনার নলেজটা 360 ডিগ্রি হবে। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস আছে, আগে একটা করে নিই তারপরে দেখাবো। এখানে আরো কতগুলি ট্যাব আছে, এগুলো আমরা পরে দেখাচ্ছি। তাহলে এখন আমরা কি করব, একটা প্রোডাক্ট অ্যাড করব। তো দেখি প্রোডাক্টটা অ্যাড করি। এই যে অ্যাড রু দিলে আপনার এখানে প্রোডাক্টের ঘরে প্রোডাক্ট চলে আসবে। তো আমরা তো একটা প্রোডাক্ট ক্রিয়েট করেছিলাম, PROD ABCD, ওটা দেখাচ্ছে না, এই যে দেখাচ্ছে প্রোডাক্ট ABCD। এরপরে আমরা ধরেন এখানে কোয়ান্টিটি, সাপোজ আমরা 500 পিস মাল কিনতে চাচ্ছি, প্রতিটার দাম হলো সাপোজ 10 টাকা করে। এখন যদি ট্রেড ডিসকাউন্ট থাকে, আপনার অনেক সময় ট্রেড ডিসকাউন্ট থাকে যে 500টা কিনলে 5% ডিসকাউন্ট দিব, যদি 1000টা কিনে তাহলে তার চেয়ে বেশি ডিসকাউন্ট দিব। তো এরকম যদি ডিসকাউন্ট থাকে, আপনারা এখানে ডিসকাউন্টটাও অ্যাপ্লাই করতে পারবেন, ডিসকাউন্ট অ্যামাউন্ট বা ডিসকাউন্ট পার্সেন্টেজ। হ্যাঁ, তো যদি দেন তাহলে আপনি এটা অটোমেটিক্যালি ট্রেড ডিসকাউন্টটা কমে যাবে আপনার টোটাল পারচেজ ইনভয়েস ভ্যালু থেকে। আর এরপরে যদি আপনার লেজার, যদি আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, করব। আর যদি আমরা মানে একবারে কনফিগার করে বলে দিই যে তুমি এটাই বারবার ব্যবহার করো, তাহলে তখন এখান থেকে বের হবে। তাহলে যেহেতু এটা পারচেজ, তাহলে লোকাল পারচেজ আমরা লেজার সিলেক্ট করলাম। কোড সেন্টার ট্যাক্স কোড, আমরা ট্যাক্স কোড 15% দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার এখানে ঢাকার ওয়ারহাউজে রাখবো নাকি চিটাগাং ওয়ারহাউজে রাখবো নাকি বরিশাল ওয়ারহাউজে রাখবো, এরকম একটা মানে আমি একবারে দিতে পারি, তাহলে ওই ওয়ারহাউজে রিসিভ করলে ওই ওয়ারহাউজের মধ্যে মালটা চলে আসবে। এখন স্যার আরেকটা জিনিস, স্যার একটু জানতে চাচ্ছিলাম স্যার, ওই জি, কস্ট সেন্টারটা কি সিলেক্ট করলেন না? কস্ট সেন্টার কোড সেন্টার আপনার যদি প্রোডাকশন। থাকে, কোড সেন্টার আপনি কোড সেন্টার ওইখানে সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, আপনার ওই ঠিক আছে। কনফিগারে কোড সেন্টার মানে ক্রিয়েট করে আসতে হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো তখন আপনি বুঝছি। স্যার কোড আমার একটা সেন্টারটা এখান প্রশ্ন থেকে ছিল সিলেক্ট স্যার। করেন। জি, আসসালামু আলাইকুম বলেন স্যার। বলেন বলেন। আমার একটা প্রশ্ন হচ্ছে স্যার, ডিসকাউন্ট যে আমাদের রেটের আমরা কথা বলতেছি স্যার, হুম সেই জায়গায় আমাদের তো অ্যাকাউন্টিং এর বাসায় দেখা গেছে কি আমি 5 দিন 10 দিনের মধ্যে দিলে আমি 2% 3% ডিসকাউন্ট পাবো। তো এই হুম ধরনের কোনো কনফিগারেশন কি অ্যাড করা যায়? আমি আপনাকে আমি বলি, দেখ- আমি আপনাকে বলি, এটা অ্যাড করা যাবে। আপনি ধরেন যেই সাপ্লায়ারের যে আমি মাস্টার ডেটা খুললাম, ওইখানে অ্যাড করা যাবে একটা পদ্ধতি। জি স্যার। আরেকটা পদ্ধতি হলো, আপনি যখন রিসিভ করবেন, জি এই রিসিভ করার সময় ক্যাশ ডিসকাউন্টটা আপনি ওইখানে, মানে সরি রিসিভ না, এই ক্ষেত্রে পেমেন্ট করবেন যখন, ওই পেমেন্ট করার সময় আপনি
এই ডিসকাউন্টটাকে আপনি অ্যাকাউন্ট ফর করতে পারবেন। আমি আপনাকে দেখাই আর্লি দিই। পেমেন্ট ডিসকাউন্ট, তাই না? জি, আর্লি পেমেন্ট ডিসকাউন্ট। স্যার এই ক্ষেত্রে কি আমাকে কোনো নোটিফাই করবে সফটওয়্যার যে দেখা গেছে কি আর 1 ডে বা 2 ডে আছে এর মধ্যে আমাকে পেমেন্ট করার জন্য, এই ধরনের কোনো কি সিস্টেম থাকে স্যার? এটা আপনার যদি আপনি ওইভাবে কনফিগার করেন তাহলে ওইভাবে আপনাকে নোটিফাই করবে। নোটিফাই করার জন্য যেই জিনিসগুলি দরকার তার মধ্যে একটা হলো, যদি আপনি ইমেলের নোটিফিকেশন চান তাহলে এসএমটিপি মানে কনফিগার করতে হবে। জি আবার যদি আপনি এসএমএস এ চান তাহলে জি এসএমএস গেটওয়ে যেটা আছে, এসএমএস গেটওয়ে, সেটাকে কনফিগার করতে হবে। তো জেনারেলটার মধ্যে সবাই যেহেতু, আপনি যদি এসএমএস দিয়ে করেন, ইমেল দিয়ে করেন, তাহলে দুইটা দুই রকম। তো যদি কেউ আপনার ধরেন মানে পয়সা দিয়ে এসএমএস গেটওয়ে নেয় তখন সে সেটা কনফিগার করতে পারবে। তো আপনি যদি করতে চান, দেয়ার ইজ আনলিমিটেড স্কোপ, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। বুঝতে পারছি বুঝতে স্যার। পারছি? জি স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা। ধন্যবাদ আর স্যার যদি আপনার সিস্টেমে নোটিফিকেশন চান তাইলে আপনার একটা জায়গার মধ্যে আছে, সেটা হলো এই, আমি একটু দেখাই, এখানে একটা বেল দেখেন, বেল দেখছেন এই যে এখানে বেল জি বাটন স্যার। জি স্যার। জি। দেখছেন? এইখানে দেখাবে আপনার কোনো নোটিফিকেশন আছে কিনা, 1 2 3 4 5 যতটা আছে দেখাবে। আপনি এখানে ক্লিক করলেও সেটা দেখতে পাবেন। জি ঠিক আছে? জি স্যার। তো তো যাই হোক, আমরা এই প্রোডাক্টটাকে আমরা এখন এন্ট্রি দিলাম, দিয়ে আরো কিছু দেখাইতাম কিন্তু এটা পরে দেখাই, তাহলে এটা সেভ করে দিতে পারি। আর যদি মাল্টিপল মানে প্রোডাক্ট থাকে একজন সাপ্লায়ারের কাছ থেকে, মাল্টিপল প্রোডাক্ট আপনি কিনতেছেন, একটা প্রোডাক্ট না, তখন যতবার আপনি অ্যাড নিউ দিবেন ততটা প্রোডাক্ট আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। ক্লিয়ার? ক্লিয়ার না ভাই? জি স্যার। তার মানে আপনি একই পারচেজ ইনভয়েসের মধ্যে যতটা প্রোডাক্ট খুশি আপনি যোগ করতে পারবেন অ্যাড্রো দিয়ে দিয়ে। আর এটাতে যদি কোনো কিছু স্পেসিফিক নোট থাকে, নোটও লিখে রাখতে পারবেন। এটার জন্য আলাদা স্পেস দেওয়া আছে। তা আমরা যেহেতু বাকিটা লাগবে না, আমি এই দুইটা ডিলিট করে দিলাম। তাহলে ডিলিট করলে এই ক্রস চিহ্নতে দিলে আপনার ডিলিট হয়ে যাবে। ওকে, এরপরে আমরা সেভ করে দিলাম। দেখেন এই যে পারচেস আমরা এখন যেটা করলাম, এটা এখানে কিন্তু সেভ হয়েছে। তো সেভটা কোথায় হইলো? আমরা তো এই স্ক্রিনে কি আমরা দেখতে পাচ্ছি? স্ক্রিনে কিন্তু নাই, নাকি আছে? আছে। তার কারণ হলো এই যে এটা সাপ্লায়ার ও প্রোডাক্ট আচ্ছা। এবিসিডি। যদি দেখা না যায় আপনি এইভাবে মানে আরো খুলে দেখতে পারবেন। প্রত্যেকটা ফিল্ডই ফ্লেক্সিবল আছে, বড় হইলে বড়, ছোট হলে ছোট, আপনাকে ওইভাবে দেখাবে। দেখছেন? আচ্ছা, তাইলে এইবার আমরা দেখি, এটা আর একটু ছোট করি তাহলে পুরোটা আসবে। এই যে ডান দিকে একটা স্ট্যাটাস আছে, দেখেন এই যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসের মধ্যে আমরা যেটা ওপেন করলাম এটাকে কিন্তু সেভ দেখাইছে, তার কারণ আমরা তো সেভই করছি, তাই? জি। আচ্ছা, এখন এই সেভের পরে এমন হইতে পারে যে এটা যাবে হলো রিভিউ করার জন্য একজনের কাছে। হইতে পারে না? অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের একজন রিভিউ করবে, একজন এন্ট্রি দিবে, একজন রিভিউ করবে, একজন অ্যাপ্রুভ করবে, হইতে পারে না? জি। জি স্যার। যদি সেটা হয় তাহলে আমরা এইখানে একটা ওয়ার্ক ফ্লো আছে, এই যে ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট, এই ওয়ার্ক ফ্লোর মধ্যে কার পজিশনটা কিভাবে আছে সেটার একটা অর্গানোগ্রাম আছে, হায়ারার্কি। এই হায়ারার্কি অনুযায়ী আপনি ওইটাকে যদি সেট করেন আর ওটা যদি কনফিগার করেন, তাহলে যে রিভিউ করবে তার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভাই সরি, আমি একটু একটা মানে মেসেজ দিয়ে নিই একটু একজনের সাথে। হ্যাঁ, হারুন ভাই, হালিম ভাই, হালিম ভাই, আমি একটা ক্লাসে আছি, ক্লাস নিচ্ছি, আপনার সাথে পরে কথা বলতে হবে। আপনার মেসেজটা পাইছি আমি, ওই আইসিএম এতে ইআরপির ক্লাস নিতেছি একটা, ভার্চুয়ালি। ওকে জি, সালাম আলাইকুম। উনি আমাদের একজন সিনিয়র মেম্বার এফসিএম এ, হালিমুর রশিদ খান, আপনারা হয়তো অনেকে চিনতে পারেন। তো উনি ফোন দিয়েছিলেন। আচ্ছা, তো যেটা যে জায়গায় ছিলাম, যে আমরা এইখানে ওয়ার্ক ফ্লোর মাধ্যমে যদি সেটা কনফিগার করে দেই, এটা আরেকটা স্ক্রিনে খুলি আমি, ধরেন তাহলে আপনাদের সুবিধা হবে। এই যে ওয়ার্ক ফ্লো, এই যে ওয়ার্ক ফ্লো ডিজাইন এখান থেকে করা যায়। প্রথমে আমরা কিসের জন্য করতেছি, যদি পারচেজের জন্য হয় তাহলে পারচেজটা আমরা ক্রিয়েট করে আসবো। তাহলে এইখান থেকে কনফিগার যদি করতে যাই,
এখন এটা একটা হলো যে আমরা ক্রিয়েট করব কনফিগারেশনের মাধ্যমে, এখানে গ্লোবাল কনফিগারেশন আছে বা অন্য জায়গা থেকে করলে এখানে লিস্টটা চলে আসবে। তো ওই লিস্টটা ধরে, সেই লিস্টটা ধরে আপনি যেটার মধ্যে সেট করতে চাইবেন সেটাকে সিলেক্ট করবেন, করে এখানে কনফিগারে যাবেন। কনফিগারে গেলে আপনি দেখেন এখানে ফার্স্ট লেভেলে কি আছে, তারপরে আপনার অ্যাড দিলে সেকেন্ড লেয়ারে কি আছে, এরপরে অ্যাড দিলে থার্ড লেয়ারে কি আছে, অর্থাৎ কার কাছ থেকে কার কাছে যাবে এটা এখান থেকে আপনি কনফিগার করে দিলে তখন আপনার এইখানে এই অ্যাপ্রুভাল ম্যাট্রিক্সটা তৈরি হয়ে যাবে। অ্যাপ্রুভাল ম্যাট্রিক্সটা তৈরি হলে তখন তার কাছে যাবে। আর যদি সেটা না করেন, যেমন ধরেন আপনি নিজেই তৈরি করতেছেন, নিজেই রিভিউ করতেছেন, নিজেই পোস্টিং দিতেছেন, সেটা করার জন্য আপনি এখান থেকে আপডেট লেজার দিয়ে একবার করে ফেলতে পারবেন। যদি আপনার এই ইউজার যেখানে ক্রিয়েট করা হয়েছে, অ্যাক্সেস যেখানে ক্রিয়েট করা হয়েছে সেখানে যদি আপনাকে মার্ক করা থাকে, তাহলে আপনি নিজে নিজে করতে পারেন। যেমন আমি যদি এখন এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি এখন এটাকে আপডেট লেজার দিই, তখন আপনার এই যে জার্নালটা, এই জার্নালটা এখানে দেখাবে। যে জার্নালটা হলো, সে বলতে চাচ্ছে যে আমরা লোকাল পারচেসকে ডেবিট করতেছি, তার উপরে পারচেস ট্যাক্স কন্ট্রোল অ্যাকাউন্ট আছে 750, টোটাল অ্যাকাউন্টস পেয়েবল হইলো 5,750। দেখতে পাচ্ছেন? সিম্পল না জিনিসটা? ভেরি সিম্পল। এখন যদি জি। আমরা আপডেট লেজার দিয়ে দিই, তাহলে এই যে এখানে আপডেট লেজার হয়ে গেল, এই যে দেখেন পোস্টে চলে আসছে। আর এইখানে আপনার একটা পারচেস ইনভয়েস সিস্টেম জেনারেটেড নাম্বার, যেমন PINB 0000070, এটা আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এটা একটা ডকুমেন্ট হলো। এখন যদি আপনি এটার মধ্যে ক্লিক করেন, তাহলে আপনি এই যে পারচেজ ইনভয়েসটা যে রেকর্ড করছেন সেটা দেখতে পাবেন। এটা কোন সাপ্লায়ারের কাছ থেকে কিনছেন, মানে তার ডেট সহ, তার রেফারেন্স সহ, তারপরে আপনার এখানে কি প্রোডাক্ট কিনছেন, কত কোয়ান্টিটি কিনছেন, কত পিস কিনছেন, ইত্যাদি এগুলি সহকারে। এবং আপনার এখানে রেকর্ড থাকবে কে তৈরি করছে, কে মানে পোস্ট করছে। এখানে যদি আরো মানে মেট্রিক্স অনুযায়ী আরো থাকে তাহলে সেটাও আসবে, কিন্তু প্রিন্ট করতে গেলে এই অংশটা প্রিন্ট হবে না। তাহলে আবার এখান থেকেও আপনার আরো ফাংশন দেওয়া আছে, সেগুলিও করা যায়, ডাউনলোড করা যায়, PDF এ নেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। এবং কইরা আপনি যদি কাউকে মেইল করতে চান সেটাও আপনি করতে পারবেন। এবার বলেন, মানে পারচেজ রিলেটেড একটা ট্রানজেকশন করলাম, এটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা? জি, যে কোনো পরিষ্কার। একজন বলেন। পরিষ্কার, হ্যাঁ, বুঝতে পেরেছি। ক্লিয়ার। এবং মানে এরকম মনে হয় না যে এটারে আর মুখস্থ না রাখলেও চলবে, কালকে নিজে নিজে এমনি করতে পারবো? হ্যাঁ, ডেফিনেটলি, এটা আর দরকার নেই। ওকে, গুড। আচ্ছা, এইবার তাহলে এইখান থেকে আরেকটা মানে আমরা জিনিস দেখে আসি। সেটা হলো এই, আমরা যদি চার্ট অফ অ্যাকাউন্টসে চলে যাই, তাহলে দেখি মানে এটা ঠিকভাবে এন্ট্রিটা হয়েছে কিনা। তার মানে আমি যদি এখন আহ, যেহেতু পারচেজ করছি, তাহলে প্রথমত আমার লাইবিলিটিস এন্ড ক্যাপিটালের কারেন্ট লাইবিলিটিস এর আন্ডারে আপনার অ্যাকাউন্টস পেয়েবলের মধ্যে এটা থাকা উচিত, ক্রেডিটর্স কন্ট্রোল অ্যাকাউন্টে। এটা যেহেতু আজকের ডেটে করছি, আজকের ডেটটাই দেখতে চাই, টুডে। তাহলে এইখানে যদি আমি লেজারটা দেখতে চাই, তাহলে দেখেন আপনার ওপেনিং ব্যালেন্সটা কিন্তু অন্য যারা মানে আগে এন্ট্রি দিয়েছে সেখান থেকে আসছে। তো কাজে বিভ্রান্তিতে পড়েন না আপনারা। আপনারা শুধু আমার ট্রানজেকশনটা দেখেন। আমার ট্রানজেকশনটা হলো 616 নম্বর ট্রানজেকশন, যেটা আজকে করা হয়েছে। PI মানে হলো টাইপ, এটা পারচেস ইনভয়েস। সাপ্লায়ারের নামটাও এখানে আছে। তারপরে এইখানে আমার ডকুমেন্টের একটা রেফারেন্সও আছে। এইখানে আপনার অ্যামাউন্টও আছে অ্যাকাউন্টস পেয়েবলের। এখন অ্যাকাউন্টস পেয়েবল ওপেনিং ব্যালেন্সের সাথে যোগ হয়ে আপনার ব্যালেন্সটা বেড়ে গেছে। এইখান থেকেও কিন্তু আপনি পারচেজ ইনভয়েসটা দেখতে পারবেন। তার মানে আপনি যে পারচেজ ইনভয়েসটা করে আসি আমরা, সেটা কিন্তু এখানেও ভিজিবল হইলো। আচ্ছা, এইবার চার্ট অফ অ্যাকাউন্টস তো চলে আসলো, কি হিসাবে আসলো? আমার অ্যাকাউন্টস পেয়েবল হিসাবে। তাহলে তার বিপরীত এন্ট্রিটা কি ছিল? বিপরীত এন্ট্রিটা ছিল হলো আমার, মনে আছে বিপরীতে কি ছিল? লোকাল পারচেজ হিসেবে ছিল না? আমরা তো এটা পারচেজ করছি, এই যে লোকাল পারচেজ। তাহলে এই লোকাল পারচেজের মধ্যে যদি আমরা দেখি, তাহলে আমরা আজকের ডেটটা যদি সিলেক্ট করি, আজকের ডেটের ট্রানজেকশন হিসাবে আমরা কিন্তু সেখানেও দেখতে পাচ্ছি। এখানে
লোকাল পারচেসকে ডেবিট করা হয়েছে, এই যে ডেবিট করা হয়েছে, আর আগেরটা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করা হয়েছিল। তো এখন প্রশ্ন হলো, ওইখানে ছিল 5,750, এখানে আসছে 5,000, তাহলে আর 750 কোথায় গেল? ভিএটি এবং হ্যাঁ। ভ্যাট। কারেক্ট, কারেক্ট। তাহলে ভিডিতে চলে গেলো। আবার এইখান থেকেও আপনি ডকুমেন্ট দেখতে পারবেন। আচ্ছা, গেল। তাহলে দুই জায়গায় আমাদের ঠিকভাবে মানে এন্ট্রিটা হয়েছে বলে আমরা প্রমাণ পাইলাম। এইবার আমরা দেখি এইখানে যে পারচেজ ট্যাক্স কন্ট্রোল অ্যাকাউন্ট একটা আছে, সেখানে যে এই যে পারচেজ ট্যাক্স কন্ট্রোল অ্যাকাউন্ট, এখান থেকে যদি আমি দেখি, এই যে দেখেন পারচেজ ট্যাক্স কন্ট্রোল অ্যাকাউন্ট 750 ডেবিট হয়েছে। তো কাজে আপনি যদি রিটার্ন তৈরি করেন বা ভ্যালুডেড ট্যাক্স রিটার্ন তৈরি করেন, পারচেজ লেজারের ইনফরমেশন এখান থেকে আপনি পাবেন, ট্যাক্সের ইনফরমেশন। তাহলে আমরা কি দেখতে পেলাম? দেখতে পেলাম যে একটা পারচেজ সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি, এবং সেটা আমাদের যেই যেই লেজারে হিট করার দরকার সেই লেজারের মধ্যে হিট করেছে। এইবার আমরা একটু প্রোডাক্টের মাস্টার ডাটাতে যেয়ে দেখি। এই যে প্রোডাক্টের মাস্টার ডাটাতে আমি যে প্রোডাক্টটা একটু আগে ক্রিয়েট করলাম, সেই প্রোডাক্টটা হলো এইটা। এটার মধ্যে যদি দেখি, তাহলে আপনি আজকের ডেটে যদি দেখতে চাই, তাহলে দেখেন এটার মধ্যে 500 ইউনিট গুডস ইন হয়েছে। আচ্ছা, এইবার যদি মেটেরিয়াল লেজারে দেখি, তাহলে দেখেন এই যে এখানে কোন সাপ্লায়ার কাছ থেকে কিনা হয়েছে, রিসিভ করা হয়েছে 510 টাকা করে প্রাইস, 5,000। তো কাজে কোনো ইস্যু যেহেতু নাই, তাহলে ব্যালেন্সও আপনার এটাই আছে। আর যেহেতু কোনো সেলস নাই, সেলসের এখানে কোনো রিপোর্ট এখনো হয়নি। তাহলে আমার ইনভেন্টরি তো এটা চলে আসছে। তার কাজে আমরা একটা ট্রানজেকশন কমপ্লিট করলাম। আচ্ছা, এইবার যদি এই ট্রানজেকশনটাকেই আমরা ধরেন 10 পিস ধরে নিলাম, 10 পিস মানে কি বলা যায় ফল্টি মাল পাইছি, এটা রিটার্ন করতে চাই। তাহলে এই যে পারচেস ক্রেডিটের মধ্যে আমরা এই সিলেক্ট করার পরে দিলাম, দেওয়ার পরে আমার এইটার ইনফরমেশনটা চলে আসলো, আমি কি কিনছিলাম না কিনছিলাম। তো যতটুকু কিনছে, আমি যেহেতু এখন ফেরত দিতে চাইতেছি মাত্র 10 ইউনিট, তাহলে আমি খালি শুধু এটা চেঞ্জ করে দিই। আমার কিন্তু আর কোনো কিছু জায়গায় কোনো জায়গায় হাত দেওয়া লাগলো না, কিন্তু এটা কিন্তু নিজে নিজে নিয়ে নিছে। দেখেন, এটা পারচেস ক্রেডিট নিজে নিজে নিয়ে নিছে আজকের ডেটে। তো কাজেই যদি কোনো কারণে ধরেন আমার প্রোডাক্টগুলি যে মানে ফল্টি, এটার কোনো কাগজপত্র থাকে, ইন্সপেকশন রিপোর্ট থাকে, অথবা পিকচার থাকে, আপনি সেটা অ্যাটাচ করে রাখতে পারবেন। আপনার রিপোর্ট দিল একজনে যে প্রোডাক্টটা মানে যেটা আমরা চাইছিলাম সেটা পাই নাই, তাহলে তার তো রিপোর্ট থাকতে পারে একটা, রাইট? কেউ না কেউ তো সেটা ভেরিফাই করছে প্রোডাক্ট যে মানে ঠিক নাই, তাহলে এখানে অ্যাটাচমেন্ট হিসেবে আপনি দিতে পারবেন। তো এইবার আপনি যদি এটাকে সেভ করেন, তাহলে এই যে প্রোডাক্টটা এটা আপনার সেভ হয়ে গেল। আমি এখানে রেফারেন্সটা থাকলো আমার কোন পারচেজ ইনভয়েসের এগেনস্টে সেটাকে আমি রিটার্নটা করতেছি। তো কাজেই যদি একটা পারচেজ করেন, করার পরে ওইটার মধ্যে প্রোডাক্ট না থাকে, তাহলে আপনি যদি রিটার্ন করতে চান, তাহলে দেখবেন যে ওইটার থেকে রিটার্ন করা যাবে না। তার মানে আপনি যেই প্রোডাক্টটা আনছেন সেই প্রোডাক্টই শুধু রিটার্ন করতে পারবেন। তাহলে এখানে একটা কন্ট্রোল থাকবে। আপনি অন্য প্রোডাক্ট রিটার্ন করে দিয়ে এখানে এন্ট্রি দিয়ে দিবেন, তা হবে না। আচ্ছা, এগেন ঠিক আগের মতোই এটাকে যদি আমরা আপডেট লেজার দেই, তাহলে সে দেখাচ্ছে যে ক্রেডিটর্স কন্ট্রোল অ্যাকাউন্ট থেকে 115 টাকা কমবে। কিভাবে? 100 টাকা হলো প্রোডাক্টের দাম, 10টার দাম 10 টাকা করে, আর এটার উপরে ট্যাক্স আছে 15 টাকা, এই 115 টাকা লাইবিলিটি কমে যাবে। তাহলে আমরা আপডেট লেজার দিয়ে দিলাম, এই যে পোস্টেড হয়ে গেল। তো পোস্টেড হওয়ার সাথে সাথে আমরা কিন্তু এই সাপ্লায়ারের অ্যাকাউন্টে যদি যাই, এই যে সাপ্লায়ার আছে, এই সাপ্লায়ারের যদি আমি এখন লেজার দেখতে চাই, এই যে লেজারের মধ্যে গেলাম, সাপ্লায়ার লেজারে কি আছে? 5,750 টাকা তার কাছে ঋণী ঋণী ছিলাম। 115 টাকার মাল ফেরত যাওয়ার কারণে এখন এটা কুইমা 5,625 টাকা নেমে আসছে। কি লেজারটা ঠিক হলো না সাথে সাথে? জি। আচ্ছা, এইবার আসেন আমরা যদি এখন প্রোডাক্ট দেখতে চাই। প্রোডাক্ট এই যে 10 পিস চলে যাওয়ার কারণে অলরেডি এখানে দেখাচ্ছে 490 পিস আছে। তারপরে যদি আপনি লেজারটা দেখতে চান, তাহলে আজকের ডেটে যদি দেখি আমরা, তাহলে এই যে 500 টাকা আমরা ইন হয়েছিল, 10টা ফেরত দিছি, চলে গেল। আচ্ছা, তাহলে
আমরা এইখানে মোটামুটি পারচেস রিটার্নটা দেখতে পেলাম। আচ্ছা, এইবার আসেন দেখি, যদি এরকম একটা পরিস্থিতি হয় যে আমি অ্যাকচুয়ালি তার সাথে আমার প্রাইস ছিল 9 টাকা করে, কিন্তু সে আমার ইনভয়েস করে ফেলছে 10 টাকা করে, আমার 1 টাকা করে বেশি বিল করে ফেলছে, হইতে পারে না এই সিচুয়েশন? জি। আচ্ছা, যদি তাই হয় তখন আপনার এইখানে লাইবিলিটি ঠিক করার জন্য এখানে ব্যাচ ক্রেডিট আছে আরেকটা। ডিফারেন্সটা আগেরটার সাথে এটার হইলো, আগেরটার মধ্যে ইনভেন্টরি চলে যাবে, কিন্তু যদি প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয় আপনার কাছ থেকে কি কোনো ইনভেন্টরি সাপ্লায়ারের কাছে যাবে রিটার্ন? কাজেই যেহেতু মানে ইনভেন্টরি মুভমেন্ট হবে না, ওইটার জন্য আমরা এখানে আরেকটা ফাংশন ক্রিয়েট করে রাখছি, সেটা হলো ব্যাচ ক্রেডিট। এই ব্যাচ ক্রেডিটের মাধ্যমে যদি আপনি এন্ট্রিটা দেন, এখানে ব্যাচ ক্রেডিট আপনার এন্ট্রিটা দিয়ে দিলে এই যে সাপ্লায়ারের নাম যেটা আছে আপনার, আহ, এই সাপ্লায়ারের নামে দিয়ে যদি আপনি এখন যেই লেজারের মধ্যে আপনি পোস্টিংটা দিয়েছিলেন সেই লেজারটা ঠিক সিলেক্ট করে দেন, এবং বাকি ইনফরমেশন গুলো দিয়ে এখানে যদি বলেন যে 500-তে 500 টাকা আমার কম হওয়ার কথা ছিল, তাহলে এই 500 টাকা, তাহলে ট্যাক্সের রেট তো আপনার আছেই, তাহলে যদি ট্যাক্সের রেট অ্যাপ্লিকেবল হয়, অবশ্যই অ্যাপ্লিকেবল হবে, তার কারণ হলো আমার তো 9 টাকা করে, 9 টাকার উপরে ভ্যাট হওয়ার কথা, 10 টাকার উপরে না। তো 10 টাকার উপরে তো ভ্যাট হয়ে আছে আমার সিস্টেমের মধ্যে। তো কাজে আমি যেটা মানে ডিসকাউন্ট আমার পাওয়ার কথা বা প্রাইস কমানোর কথা বা প্রাইস অ্যাডজাস্টমেন্ট করার কথা, সেটার উপরে ভ্যাট সহকারেই থাকবে। তো এইভাবে আপনার এটাকে দিয়ে সেভ করে দিয়ে পোস্টিং দিয়ে দিলে আপনার ওইটা রিফ্লেকশন এখানে চলে আসবে, অর্থাৎ প্রাইস অ্যাডজাস্টমেন্টটা। আচ্ছা, এইবার আসেন, যদি 11 টাকা করে কিনা থাকেন, সে ভুল করে যদি আপনার 10 টাকা করে থাকে আপনাকে, সে বললো যে ভাই আমি ভুল করে ইনভয়েসটা পাঠিয়ে দিছি 10 টাকা করে, আমার এটার প্রাইস হলো 11 টাকা করে, তাহলে কি আপনি এটা এন্টারটেইন করবেন না? অবশ্যই তো করবেন, তাই না? যেহেতু আপনি তো এগ্রি করেই কিনছেন তার কাছ থেকে 11 টাকা করে। তখন আপনি এখান থেকে এই যেটার মধ্যে ব্যাচ ক্রেডিট ছিল এটার পরিবর্তে ব্যাচ ইনভয়েস দিয়ে আপনি করে ফেলতে পারবেন, তাহলে আপনার ভ্যালুটা বেড়ে যাবে, মানে পেয়েবলটা বেড়ে যাবে, কিন্তু আপনার কোনো ইনভেন্টরিতে কোনো টাচ হবে না, ইনভেন্টরির কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তাহলে আমরা পারচেজ থেকে কি কি জিনিস শিখলাম? প্রথমত আমি শিখলাম কিভাবে পারচেজ করতে হয়, তারপরে শিখলাম কিভাবে আমি পারচেজ রিটার্ন করতে হয়, তারপরে শিখলাম কিভাবে যদি ভ্যালু অ্যাডজাস্টমেন্ট আন্ডার অথবা ওভার দুইটার যে কোনো একটা করতে হয় তাহলে কিভাবে করবো, সেটা ব্যাচ ইনভয়েস এবং ব্যাচ ক্রেডিটের মাধ্যমে সেটাও দেখলাম। তারপরে এটাকে পুস্টিং কিভাবে দিতে হবে সেটাও দেখলাম। তো একটা সাইকেল মোটামুটি পারচেজের পরিপূর্ণ হলো না ইনভেন্টরি সহকারে? জি, কমপ্লিট। আচ্ছা, তাহলে একইভাবে এক্স্যাক্টলি যে অপারেশনটা করছি এটাকে যদি একটু ঘুরেই দেই, অপোজিট ডাইরেকশনে নেই, তাহলে সেলসটা কিন্তু একই, মানে সেম মেথড, সেম প্রসিডিউর, সেম, জাস্ট আমি কি কাজটা করতেছি সেটার মধ্যে গেলেই হবে। তখন আমরা চলে যাব এই যে এখানে কাস্টমার, সেইখানে যাতে রেকর্ডটা হয় আমি ট্রানজেকশনের এই সেলস ইনভয়েসের মধ্যে চলে যাব। তো সেলস ইনভয়েসের মধ্যে যদি যাই, আমি যদি একটা ক্রিয়েট করতে চাই তাহলে সেলস ইনভয়েস, তাহলে আমি কাস্টমার যদি একটা সিলেক্ট করতে চাই, আমি কাস্টমারও একটা ক্রিয়েট করছিলাম বোধহয় প্রোডাক্টের নাম দিয়ে, যাতে বুঝতে পারি সহজে। এই যে প্রোডাক্ট। কাস্টমার প্রোডাক্ট এবিসিডি, আজকের ডেটেই ধরেন রেফারেন্স আমি দিতে পারি, আমার অর্ডারটা দিছে হলো মিস্টার রবি, কথার কথা, বা রবিন। এনটিটি থাকলে এনটিটি, এসএনই থাকলে এসআইটি, এজেন্ট কমিশন থাকলে এজেন্ট কমিশন। আর অনেক সময় হয় না যে আমি কোনো কোনো সময় স্যাম্পল দিই কাউকে এবং ফ্রি অফ কস্ট দিই, এরকম হতে পারে না? হুম, হুম। যদি হয় তাহলে কিন্তু আপনি তখন এটাকে বলতে হবে এটা স্যাম্পল ইস্যু ইনভয়েস। তাহলে হবে কি, ইনভয়েসটা হবে জিরো রেটেড, কারণ আপনি কোনো ভ্যালু পাইবেন না কাস্টমারের কাছ থেকে, কিন্তু আপনার সিস্টেমে কস্ট অফ গুডস সোল্ড এটা চার্জ হইতে হবে, যেহেতু এটারও তো কস্ট আছে, আপনি তো কস্টটা বিয়ার করতেছেন, রাইট? হুম। তো কাজে কস্ট অফ গুডস সোল্ড চার্জ করার জন্য আপনি এটা মার্ক করে দিবেন, মার্ক করে দিলে এটা হয়ে যাবে। যদি এটা এক্সপোর্টের জন্য হয় তাহলে এক্সপোর্ট মার্ক করে দিলে এক্সপোর্ট ডকুমেন্টেশন এখান থেকে এক্সপোর্ট ইনভয়েস যেটা করি আমরা। আচ্ছা, তাহলে সরি একটু ইন্টারাপ্ট করি। স্যাম্পল ইস্যু ইনভয়েস আমরা যদি স্যাম্পল ইনভয়েস ইস্যু করি
তাহলে এটা হুম। কস্ট অফ গুডস আসবে, তাহলে এটা তো কোনো রিসিভেবল বা রেভিনিউতে কোনো ইয়ে করবে না, তাই না? ইফেক্ট না, করবে না। এটা শুধুমাত্র আপনার খরচ হিসেবে বিবেচিত হবে, কারণ আপনি মালটা ফ্রি দিচ্ছেন, কিন্তু মালের খরচটা আপনার খরচ হিসেবে ট্রিট হবে ওই রাইট, বছরের জন্য। রাইট। ও ফ্যান্টাস্টিক। হ্যাঁ, আর ইনভয়েস, যেহেতু এটা সেলস না, আপনার কোনো রেভিনিউ জেনারেট হবে না। রাইট, রাইট। ইয়ে, হ্যাঁ, হ্যাঁ, গুড। আচ্ছা, আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ আসতেছে, যদি একটু কাইন্ডলি মিউট করেন। আমরা প্লিজ একটু আমরা মিউট করে রাখি, একটু মিউট করে রাখি প্লিজ। যেটা কথা বলার প্রয়োজন হলে আমরা আনমিউট করে কথা বলবো, আদারওয়াইজ আমরা সবসময় মিউট করে রাখি প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাইলে এইবার আমরা আসি। আপনার ধরেন, এই আমি মালটা বিক্রি করতেছি, স্যাম্পল ইনভয়েস না, আমি রিয়েল ইনভয়েস করতেছি, ট্রুলি বিক্রি করতেছি। তো বিক্রি করলে আমি একটা অ্যাড্রো দিব, অ্যাড্রো দিয়ে আমার প্রোডাক্টটাকে আমি এখানে রিকল করি, এবিসিডি। এখন প্রোডাক্টের মধ্যে সাধারণত সরাসরি আমি করতে পারি, যে প্রোডাক্টটা রিসিভ করলাম এই প্রোডাক্টটাকে আমি বিক্রি করে দিতে পারি। কিন্তু যদি আমি সিস্টেমের মধ্যে কন্ট্রোল রাখতে চাই, কন্ট্রোল রাখতে চাইলে আমার বেশ কতগুলি জিনিস বিবেচনা আনা লাগতে পারে। এক নাম্বার, আমার যদি কোনো প্রোডাক্ট আপনার কি বলা যায় পচনশীল হয়, এটা যদি এক্সপায়ারি থাকে, তাহলে এক্সপায়ারি ডেটটা কিন্তু আমার যখন পারচেস করি তখন কিন্তু এন্ট্রি দেওয়ার ব্যবস্থা আছে। তাহলে আমি যাতে সিলেক্ট করতে পারি, অথবা সিস্টেম যাতে বলে যে আগের এক্সপায়ারি হবে যেই প্রোডাক্টটা সেটা তুমি আগে বিক্রি করো। যদি আগে বিক্রি না করে পরেরটা আগে বিক্রি করে দিই, তাহলে কোনো প্রোডাক্ট যদি এক্সপায়ার্ড হয়ে যায়, তাহলে এটা কোম্পানির জন্য গ্রেট লস হবে না? তাহলে আমাদের সিস্টেমকে আমরা কনফিগার করতে পারি ফার্স্ট এক্সপায়ারি ফার্স্ট আউট, এটা হলো একটা। দ্বিতীয় যেটা করতে পারি, ধরেন আমি বিভিন্ন সময় পারচেস করতেছি, বিভিন্ন ব্যাচ নাম্বার দিয়ে আমি সেটা রিসিভ করতেছি, তাহলে আগের ব্যাচটা আগে বিক্রি করব, পরের ব্যাচটা পরে বিক্রি করব, অথবা ব্যাচ সিলেক্ট করার আমার একটা সুযোগ থাকবে। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে অ্যালোকেট করতে পারি প্রোডাক্ট। এই যে এখানে আমরা একটাতেই নিছি, একটা ব্যাচ নাম্বার এখানে অলরেডি জেনারেট হয়েছে সিস্টেমে, যে 2024 সালের জুলাই মাসের 7 তারিখে এই 157470, এইরকম একটা নাম্বার মানে আপনি কনফিগার করতে পারবেন, দিয়ে একটা জেনারেট হলো, সেটা একদম টাইম সহকারে রেকর্ড হবে। তাহলে এখন যদি আমি বিক্রি করতে চাই, তাহলে এখান থেকে কত ইউনিট আমি বিক্রি করব এখান থেকে অ্যালোকেট করে দিতে পারি ডাইরেক্টলি। তাহলে এখান থেকে দুইটা পারপাস সার্ভ হলো। একটা পারপাস সার্ভ হলো যে আমি ফার্স্ট এক্সপায়ারি ফার্স্ট আউট আমি কন্ট্রোল করতে পারি, আমি ব্যাচ অনুযায়ী কন্ট্রোল করতে পারি। আর আরেকটা হলো আমার কাছে মাল থাকলেই আমি বিক্রি করতে পারি, না থাকলে বিক্রি করবো কি? তাহলে এখানে অ্যাভেলেবেল কোয়ান্টিটি দেখাচ্ছে। যদি অ্যাভেলেবেল কোয়ান্টিটি না থাকতো তাহলে আমি বিক্রি করতে পারতাম? পারতাম না। তো কাজে ওইখানেও আরেকটা কন্ট্রোল এস্টাবলিশড হয়। তাহলে এখন আমি এই 500-র মধ্যে ধরেন আমি তার কাছে 50 ইউনিট বিক্রি করতে চাচ্ছি, তাহলে অ্যালোকেট করে দিলাম। আমি তার সাথে এগ্রিড প্রাইস হলো 20 টাকা করে বসাই দিলাম। এটা লোকাল সেলসে যাবে, কস্ট সেন্টার থাকলে কস্ট সেন্টার বসবে, ভ্যাট থাকলে ভ্যাট বসবে। তাহলে এখানে ডাটা এন্ট্রি নিয়ে আপনাদের মনে কোনো সন্দেহ আছে, মানে করতে কি অসুবিধা হবে? না, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর So, যদি করা মাল্টিপল যাবে। প্রোডাক্ট থাকে তাহলে অ্যাড্রোর সুযোগ কিন্তু আছে, এই যে হুম, অ্যাড্রো। শিওর। তারপরে হলো আপনার সেভ ইনভয়েস। তাহলে আমরা এখন যেটা করলাম, এই ইনভয়েসটা এখানে সেভ হয়ে গেল। এখন এটাই কি করলাম এখন নাকি, দেখি তো এটা কোনটা, এটা না, এটা ডাটা নেই। ইট শুড নট বি। আমরা 50 ইউনিটের জন্য করেছি, রাইট? তাহলে কি সেভে ক্লিক করে নিয়েছে?
এখানে মনে হয় সার্চ দিয়ে বের করতে হয় না? সার্চ দিয়ে বের করার প্রয়োজনটা নাই এখানে, কিন্তু কারণ আমরা একটু অনেকগুলো পেজ আছে, দেখেন বটমে হ্যাঁ 10টা করে দেখছি, পেজ কিন্তু দেখা এটা যাচ্ছে তো। এক সেকেন্ড কোনো ইয়ে থাকতে পারে, আমার কোনো টিম কাজ করতেছে হয়তো, বা সেই কারণে এটা কোনো কারণে ডিসঅ্যাপিয়ার করতে পারে। আমি একটু চেক করে দেখি। পেজ সাইজ 10 এর পরিবর্তে যদি 50 করা যায় তাহলে অনেক ট্রানজাকশন দেখা যায়। হ্যাঁ, অনেকটা দেখা যাবে। এটাই হওয়ার কথা, কিন্তু এটার মধ্যে আমি ফিগার দেখতে পাচ্ছি না। এটা একটু চেক করে রিচেক। এটার মধ্যে কোনো ডাটাই আসেনি, এরকম হওয়ার কোনো স্কোপ নাই। আচ্ছা, আরেকবার করে দেখি কোনো কারণে, যে আমার কাছে কাজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার 8টা 25 স্যার একটু ব্রেক দিয়েন স্যার আমাদের জন্য, 15 মিনিট ব্রেক দিলে হবে স্যার। হ্যাঁ, এখন কয়টা বাজে? স্যার এখন বাংলাদেশ সময় 8টা 22 স্যার। হ্যাঁ, কয়টা দিতে বলছেন? 8:30? কে ফয়সাল? ফয়সাল সাহেব বলছেন? জি স্যার। আপনি কোথায় আছেন? জি স্যার। আপনি কোন এরিয়াতে আপনি? স্যার চট্টগ্রাম স্যার। ওহো, আমার এখানে 15টা নামাজ। আচ্ছা আচ্ছা স্যার। ঢাকাতে সরি। ব্রেকটা 8টা 30। কখন দিবে তাহলে, হ্যাঁ? 8টা 30 তাহলে স্যার। কখন কখন দিব আপনি আমাকে বলেন। স্যার আমি 88 হলে আমি 2 মিনিটে চলে যেতে পারবো, আমার বাসা থেকে মসজিদ কাছে আছে। আমি আবার 35 36 আবার আসি, অ্যাটেন্ড করে বলতে পারবো। আচ্ছা কিন্তু ঠিক আচ্ছা আছে, আপনার ঠিক অসুবিধা আছে, নেই। সমস্যা অসুবিধা করে নেই, ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা করে নেই, নেওয়া দিব যাবে, আমরা, দিব। আমি ইয়ে করে নেবো না, ঠিক আছে। জি জি, ঠিক থ্যাংক ইউ। আছে। সালাম আলাইকুম। আগেরটা কোনো কারণে হয় নাই। আচ্ছা, 50 ইউনিট দিই। 50 ইউনিট দিলাম, প্রাইস দিলাম 20 টাকা করে। লেজার ইজ রিকোয়ার্ড, দেখেন আমি ভুলে গেছি লেজার দিতে, তাহলে তাও বাঁচার কোনো উপায় নাই। সে বলে দিবে যে এটা আমি দিইনি। সাকসেসফুলি আপডেটেড বলছে। আচ্ছা, এক সেকেন্ড ভাই, আমি একটু। যে এইবার দেখি আমরা ওটা এখানে রিফ্লেকশনটা হয়েছে কিনা, কারণ এইমাত্র করলাম। কোনো কারণে যদি কোনো প্রবলেম হয়েও থাকে, তাহলে আমরা এটা পাওয়ার কথা। একদম লাস্টেরটা দেখি।
আমার মনে হয় এখানে আমাদের কোনো কলিগ কাজ করতেছে, আমি একটু ওদের কাছে এটা রেফার করতেছি যাতে এটা একটু দেখে দেয়। আপনারা একটু লাইনে থাকেন। ওকে ওকে বস, জি, আপনি টেক ইউর টাইম। আচ্ছা শাওন, আচ্ছা শাওন, আপনি কি কম্পিউটারের সামনে আসছেন? আমাদের ওই যে ডেমো কোম্পানিতে। জি, বলেন। স্যার, আমি আসলে একটু মানে সুপার শপে তো একটু বাইরে আসছে আর কি। আচ্ছা, তাহলে যদি আপনি সম্ভব হয় আপনি যে একটা সেলস ইনভয়েস করলাম আমি ডেমো কোম্পানিতে, হ্যাঁ, আচ্ছা স্যার। ওই সেলস কোম্পানিতে আমি সবই করলাম কিন্তু এটা দেখা যাচ্ছে যে সেভ হয়েছে, বাট কোনো ফিগার টিগার নাই। সেলস ইনভয়েস না? হুম, সেলস ইনভয়েসে। হুম, ঠিক আছে, তাহলে আমি মানে বাসা ব্যাক করে আপনার জানাবো। ওকে, একটু দেখে দিন। আচ্ছা কি স্যার, এখনই মানে যদি হয় তাহলে আমি ফারাবিকে মেনশন করতে পারি আর কি, আচ্ছা মানে দেখেন তো, দেখেন তো ফারাবি যদি করে দিতে পারে তাও অসুবিধা নেই, আপনি দেখেন যে আছে আচ্ছা যদি কমপ্লিট করেছেন, ফারাবি থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অবশ্যই অবশ্যই। যে কোনো একজনকে দিলেই হবে। ঠিক আছে। আমি একটু কথা বলছি তাহলে। ওকে। আচ্ছা, আমি ওইটা রেফার করছি আমার কলিগের কাছে, তো হয়তো কয়েক মিনিট সময় লাগবে এটাকে মানে ঠিক করতে। তো এখন আমি যেটা আহ, এখন সেলস ইনভয়েসটা তাহলে আমরা মানে বাকি রাখি। এটা আমরা এই সাইকেলটা আবার দেখাবো আপনাদেরকে। এই মুহূর্তে যেহেতু এটার মধ্যে একটু সমস্যা দেখা দিচ্ছে, এটাকে সলভ করে দেওয়ার জন্য আমার কলিগদেরকে বলে দিছি। তো অসুবিধা নাই, আমরা আরো অনেক কিছু আছে আলাপ করার বাই দিস টাইম। তো আমরা যেহেতু মাল কিনেছি, তাহলে এইবার আমরা একটু পেমেন্ট করার চেষ্টা করি। তাহলে এইখানে দেখেন, যেহেতু আমরা অলরেডি ইনভয়েস করেছি, ইনভয়েসের রেকর্ডও হয়েছে ঠিকভাবে, তো কাজে আমরা সাপ্লায়ার যেহেতু আগে রেকর্ড হয়েছে, তো কাজে আমরা এই বাটনটা ইউজ করবো, পেমেন্ট টু সাপ্লায়ার। তো যদি এই বাটনটা ইউজ করি, তাহলে আপনার এখানে নিউ পেমেন্ট দিলে আপনার কাস্টমারকে যদি সাপ্লায়ারকে যদি আমরা সিলেক্ট করে দিই ABCD, তাহলে তখন সাপ্লায়ারের কাছে কোনো বাকি আছে কিনা সেটা দেখাবে। আমার মনে হয় এইখানেও প্রবলেম আছে বোধহয়। অল্টারনেটিভ মেথড হলো, আমি দেখি অন্যটা কাজ করে কিনা। নিউ পেমেন্ট, আমরা যদি এখন যে কোনো একটা পেটিকেস থেকে যদি টাকা দিই, সাপ্লায়ার ABCD অ্যামাউন্ট আমাদের 5,750
টাকা ছিল বাকি, রাইট? Right. আমরা সাপোজ 2000 টাকা দিচ্ছি লামসাম। 2000 টাকা যদি লামসাম দিই, তাহলে দেখি আমি এটা এন্ট্রি নেয় কিনা। এই 2000 টাকা এটা কিন্তু কিন্তু এন্ট্রি নিচ্ছে, সরাসরি অ্যালোকেশনটা হয় নাই, এটা আমরা অ্যালোকেট করে দেখাবো। তো এখন আমাদের 2000 টাকা দিতে চাচ্ছি, এবং আমি যদি আপডেট লেজার দিই আগের মতোই এন্ট্রি দেওয়ার পরে, তাহলে আপনি দেখেন এটাতে বলতেছে যে তোমার ক্রেডিটর কন্ট্রোল অ্যাকাউন্টস থেকে 2000 টাকা, এবং সেটা হল কোন সাপ্লায়ার এগেনস্টে, এবং সেটা কোন জায়গা থেকে পেমেন্ট হচ্ছে। এখানে পেটিগেট দিলে পেটিগেট থেকে হচ্ছে। আমি যদি এখন পেটিগেটের পরিবর্তে এটাতে গিয়ে একটা ব্যাংক সিলেক্ট করতাম, সাপোজ পেটিগেট না, আমি এবি ব্যাংক থেকে পেমেন্টটা করতে চাচ্ছি, তার মানে ব্যাংক থেকে করি আর ক্যাশ থেকে করি, অথবা যদি মেইন ক্যাশ থাকে মেইন ক্যাশ থেকে, ওইটা মেইন ক্যাশ লেজার নাই, তার কাজে আমি যেখান থেকে করতে চাইবো সেখান থেকে আমি করতে পারবো। এবি ব্যাংক থেকে যদি করি তাহলে 2000 টাকা, তখন আপডেট দিলে আপনার এখানে যখন আমি আপডেট লেজার করতে চাইবো তখন আপনি দেখেন এখানে এবি ব্যাংক দেখাচ্ছে। তাহলে এটা ক্লিয়ার কিনা যে পেমেন্ট কিভাবে করা যাচ্ছে? এই যে আপডেট লেজার দিয়ে দিলাম, যেহেতু আমি আপডেট লেজার একবার ক্লিক করে ফেলছি, এখন আমাকে বলতেছে লেজার সার্চ অলরেডি পোস্টেড। তো দেখি এটা এখানে আপডেট হয় নাই। এখানে আপডেট অনেক সময় আমাদের একটু রিফ্রেশ করে নিলে আপডেটটা দেখাবে। এই যে পোস্টেড। তাহলে যেহেতু এখানে আপনার টাকা পোস্ট হয়ে গেছে, তার মানে আমি টাকা পেমেন্ট করে ফেলছি, আমার লায়াবিলিটি কমে যাওয়া উচিত, ব্যাংক থেকে টাকাটা চলে যাওয়া উচিত। তো কাজে এটা আমরা কোথায় যেয়ে দেখবো? প্রথমত আমরা দেখতে পারি আমাদের মাস্টার ডাটার আন্ডারে সাপ্লায়ার যে আছে তার বই থেকে এই টাকাটা কমছে কিনা। এই যে সাপ্লায়ারটা ছিল, এটা যদি আমরা এখন ডাবল ক্লিক করি, তাহলে দেখতে পাবো 5750 টাকার মাল কিনছিলাম, 115 টাকার মাল ফেরত হয়েছে, এখন 2000 টাকা পেমেন্ট করছি, করার কারণে তার ব্যালেন্সটা কমে 3635 চলে আসলো। ঠিক একইভাবে আমরা যদি আহ, আমাদের ক্যাশ অ্যাকাউন্টে দেখি, অর্থাৎ চার্ট অফ অ্যাকাউন্টসে যাই, চার্ট অফ অ্যাকাউন্টসে যে যদি আমার যেখান থেকে আমি টাকাটা দিছি সেটা হলো এবি ব্যাংক, এই যে এবি ব্যাংক আজকের ডেটে দেখি একটু, এখানে এবি ব্যাংক কয়েকটা ক্রিয়েট করা আছে, কোনটা থেকে যে দিছি আল্লাহ জানে, বাইর করতে ঝামেলা হইতে পারে। এটা বোঝা যাচ্ছে এটার থেকে দেওয়া হয় নাই। আর কোথায় আছে এবি ব্যাংক? দেখি আসি কোন ব্যাংকের মাধ্যমে দিছি না। এবি ব্যাংক, ঠিক আছে। এই যে এখানে আরো এবি ব্যাংক আছে, তো আমার মনে হয় এক একজন এক একভাবে ক্রিয়েট করছে, আমরা দেখি কোনটা থেকে দিছে। এটাও না। এটা ব্যাংকের বি বড় হাতের হবে। হ্যাঁ, ব্যাংকের বি বড় হাতের হবে। ব্যাংকের বি বড় হাতের হলে এটা, জি ওইটাই তাহলে হবে। এটা হ্যাঁ। এটাতে এটাতে হওয়ার কথা। এই যে এখানে আপনি দেখেন ব্যাংক থেকে আমরা 2000 টাকা ক্রেডিট হয়ে গেছে, তার মানে এই এন্ট্রিটাও আমাদের কারেক্টলি হয়েছে। তাহলে আমরা কি কি দেখলাম? এখন পারচেজ করলাম, পারচেজের এগেনস্টে পেমেন্টও করলাম, পেমেন্ট এখান থেকে ওটা মানে কারেক্টলি রেকর্ড হয়েছে। তো এখন প্রবলেম যেটা সেটা হলো, আমি যদি পেমেন্ট টু সাপ্লায়ার দিয়ে করতে পারতাম, তাহলে যেই ইনভয়েসের এগেনস্টে আমি পেমেন্টটা করতেছি সেই ইনভয়েসের এগেনস্টে সরাসরি অ্যালোকেশনটা হয়ে যেত, তাহলে ওই ইনভয়েসটার ভ্যালুটা কমে যেত। এখন যেহেতু আমি আলাদা আলাদা করছি, এই জন্য আলাদা আলাদা দেখাচ্ছে। তো এই জন্য আমার এটাকে আমরা অ্যালোকেট করে দিতে পারি, এই এই অ্যামাউন্টটাকে। এইটাও আমার মনে হয় ওইটার সাথে লিঙ্ক করা, এটার মধ্যে এখন এই মুহূর্তে করা যাবে না। আহ, আমরা পরে দেখাই দিব না, কোনো অসুবিধা নেই, আমাদের সময় আছে আরো। তো কাজেই আমরা যে জিনিসটা দেখলাম, যে একটা পারচেজ ইনভয়েসের পুরো সাইকেল পেমেন্ট পর্যন্ত দেখলাম, এক জায়গায় একটু আটকাইছি, সেই আটকানোটা আমরা দেখাই দিব, সমস্যা নাই। তো এখন পেমেন্টের ক্ষেত্রে পেমেন্ট টু সাপ্লায়ার যদি সরাসরি আমি ইনভয়েস থেকে অ্যালোকেট করে ইনভয়েসের ভ্যালুটা কমিয়ে দিতে চাই, তাহলে আমি প্রথমটা ব্যবহার করব।
আর যদি আমি কোনো সাপ্লায়ারের কাছ থেকে অ্যাডভান্স নিতে চাই, অথবা আমি আনএলোকেটেড, আমি 10টা ইনভয়েস বাকি আছে, কোনটার এগেনস্টে অ্যালোকেট করবো এখন মানে সাপ্লায়ার আমাদের বলতেছে না যে কোনটার এগেনস্টে পেমেন্টটা দিছে, তখন আমরা লামসাম রিসিভ করার জন্য এই দ্বিতীয়টা ব্যবহার করব। অর্থাৎ এই প্রথম দুইটা হলো সাপ্লায়ারের কাছ থেকে আমরা যখন ট্রানজেকশন করব, সেটা একটা হলো অ্যালোকেট ডাইরেক্টলি, আরেকটা হলো অ্যালোকেশনটা পরে। আর এছাড়া যদি অন্য কারো কাছে আমি পেমেন্ট করতে চাই, অন্য কাউকে, তখন পেমেন্ট টু আদার। পেমেন্ট টু আদার দিলে কি ঘটনাটা ঘটে, আমি যদি একটা নিউ পেমেন্ট দিই, তখন আপনার এখানে প্রথমত ডেট আসবে। আর আমরা কনফিগার দেওয়ার কারণে শুধু ব্যাংক এবং পেটি ক্যাশ এইগুলি ছাড়া সে সবগুলি লেজার এখানে দেখাবে না। আর যদি সবগুলি লেজার দেখায়, তাহলে আপনার ওইগুলি খুঁজে বের করতে আপনার অনেক সময় লাগবে এবং আননেসেসারি সময় নষ্ট হবে। এই জন্য আমরা এটাও কনফিগার করে লিস্ট করে দিতে পারি যে কি কি মানে কন্ট্রোল অ্যাকাউন্ট থাকবে, ব্যাংক এবং ক্যাশ। তাহলে এখান থেকে আমরা সেটা আমরা সিলেক্ট করতে পারি। তবে এবি ব্যাংক এখানে অবশ্যই আছে, যেহেতু অনেক ব্যাংক খুলছে, আমরা যেটা দিছি সেটাও আমরা এখানে আনতে পারি। পেমেন্ট টু কাকে পেমেন্ট দিব, সাপোজ ডাইরেক্টরকে পেমেন্ট দিব, কথার কথা লোন রিফান্ড করতেছি আমরা। তো এই 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 ক্ষেত্রে এইখানে রেফারেন্স দিয়ে আমি যে এখানে ডাইরেক্টর লোন, যদি ওই ওই নামে কোনো এই যে ডাইরেক্টর ক্যাপিটাল বা ডাইরেক্টর লোন যেই, অথবা কোনো লোন থাকলে লোন পরিশোধ করলে লোন চলে আসবে। এই যে লোনস পেয়েবল আছে, তো এখানে অনেকগুলি খুলে রাখছে, এক একজন এক এক রকম ভাবে। তো আমরা যেটাতে দিতে চাই সেটাতে দিয়ে আমার এখানে অ্যামাউন্টটা বসাই দিলে, আর যদি সেটা কোনো এগ্রিমেন্ট থাকে, এগ্রিমেন্টের কপিও আমরা এখানে অ্যাটাচ করে রেখে দিতে পারবো। তাহলে তখন অ্যাটাচমেন্টটা দেখাবে। ঠিক একইভাবে সেভ করব। আর যদি মাল্টিপল এন্ট্রি একবারে করতে চাই, তাহলে অ্যাড্রো অ্যাড্রো দিয়ে করব, করে দিয়ে সেভ করে ওই আগের মতোই আমরা আবার এরকম একটা স্ক্রিন পাবো, যে স্ক্রিনটা হলো এরকম পোস্টেড না সেভ ইত্যাদি। এখান থেকে আবার সিলেক্ট করে আমরা আপডেট লেজার করে দিলে ওইটা তখন লেজারের মধ্যে পোস্টিং হয়ে যাবে। তাহলে আমরা কি পেমেন্ট রিলেটেড ট্রানজেকশন গুলি একটু আপনাদেরকে বুঝতে পারছি? প্রথম তিনটা। আমার কাছে পরিষ্কার। আচ্ছা, এরপরে আসেন ফোর্থের মধ্যে আছে দেখেন পেমেন্ট টু কাস্টমার বা রিফান্ড। এখন আমি তো পেমেন্ট টু আদার যেমন ব্যবহার করছি, রিসিভ ফ্রম আদার এটাও ব্যবহার করতে পারি। এখন কাস্টমারের কাছে যদি আমি ফেরত দিতে হয় কাস্টমারকে টাকা, যেমন তার কাছ থেকে 1 লাখ টাকা নিছি, নিয়ে আমি 90,000 টাকার মাল আমি তাকে দিতে পারছি, বাকি 10,000 টাকা তো তাকে ফেরত দিতে হবে, কারেক্ট? দিতে হবে না? জি স্যার। আচ্ছা, যদি দিতে হয় এবং সেটা তো কাস্টমারের লেজারের মধ্যে হিট করতে হবে, হ্যাঁ। ঠিক না? তাহলে এই পেমেন্ট টু আদার দিয়ে যখন দিলাম, তখন আমি যে কোনো একটা লেজারকে সিলেক্ট করতে পারি। আর কাস্টমারেরটা তো সাবসিডিয়ারি লেজার, এই জন্য আমরা এটার জন্য আলাদা একটা রাখছি, পেমেন্ট টু কাস্টমার। এটা দিলে আপনি কাস্টমার সিলেক্ট করতে পারবেন কোন কাস্টমারকে রিফান্ড করতেছেন। যেমন এখানে যদি নিউ রিফান্ডের মধ্যে আপনি ক্লিক করেন, করার পরে আপনার এখানে কাস্টমার সিলেক্ট করার সুযোগ পাবেন। তাহলে কাস্টমারের লেজারের মধ্যে এন্ট্রিটা হয়ে গেলে, যদি 1 লাখ টাকা তার থেকে রিসিভ করা হয়ে থাকে আর 90,000 টাকার মাল দিয়ে থাকেন, ওখানে 10,000 টাকার ব্যালেন্স শো করবে, তখন এখানে যদি পেমেন্টটা দিয়ে দেন, তাহলে ওইটা জিরো হয়ে যাবে না লেজারটা? জি। তো কাজেই আমরা এইরকম সিচুয়েশনে কাস্টমারদেরকে পেমেন্ট করার জন্য একটা ফাংশন আমরা রেখেছি। এইবার আসেন, আমরা যদি কোনো ধরেন স্টেশনারি কিনলাম পাশের দোকান থেকে, অথবা চা পাতা কিনে নিয়ে আসলাম 1 বক্স বা 1 কেজি, তাহলে এইগুলি তো ছোটখাটো এক্সপেন্সেস। ছোটখাটো এক্সপেন্সেসটা আমরা এখান থেকে মানে রেকর্ড করার জন্য এই যে নিউ এক্সপেন্সেস, এক্সপেন্সেস এর মধ্যে আপনি আজকের ডেট যদি কিনে থাকেন, আজকের ডেট দিলেন। এটা সাধারণত পেটিকেস থেকে খরচ হয়, পেটিকেস আপনার সিলেক্ট করা আছে অলরেডি। তারপরে রেফারেন্স আপনি দিতে পারেন পেমেন্ট টু, মানে এটা কোনো একজন এমপ্লয়ির মাধ্যমেও আপনি কিন্তু টাকা মানে খরচটা করাইতে পারেন, তার নামটা লিখে রাখলেন। অথবা কাউকে অ্যাডভান্স দিছিলেন বা কাউকে অ্যাডভান্স দিচ্ছেন সে খরচ করার জন্য, সেটাও আপনি এখানে এমপ্লয়ি সহকারে ট্যাগ করতে পারেন যে কাকে দিয়ে করাইছেন কাজটা। এরপরে আপনি এখান থেকে ডিটেলস লিখতে পারেন খরচের। এরপরে এখানে আপনার লেজার সিলেক্ট করে দিতে পারেন, স্টেশনারি, প্রিন্টিং এন্ড স্টেশনারি। তারপরে এই প্রিন্টিং এন্ড স্টেশনারি দিলাম। দেওয়ার পরে আপনার এখানে কোড সেন্টারও দিতে পারেন, কোন কোন কোড সেন্টারের জন্য। যদি আপনার কোড সেন্টার করা থাকে, এখানে বলতে পারেন আপনি স্টেশনারি কিনছি পেপার। তারপরে এখানে নেট অ্যামাউন্ট ধরেন আপনার 200 টাকার পেপার কেনা হয়েছে, এটার মধ্যে ভ্যাট থাকলে ভ্যাট দিবেন, না থাকলে না দিবেন। দিয়ে আপনি এটাকে এখানে এরকম যদি 5টা 6টা আইটেম থাকে, আপনি 5টা 6টা আইটেম ওই লেজারগুলি যদি ডিফারেন্ট হয়, লেজারগুলি আলাদা আলাদা সিলেক্ট করে দিতে পারবেন এবং সেভ করে দিতে পারবেন। এখান থেকে সেভ হয়ে গেল। এখান থেকে যেটা সেভ হলো প্রিন্টিং এন্ড স্টেশনারির মধ্যে, আমরা এটা রেকর্ড করলাম। তাহলে এটাকে আবার আপডেট যদি করে ফেলি, তাহলে দেখেন প্রিন্টিং এন্ড স্টেশনারি ডেবিট হয়ে গেল, পেটি ক্যাশ ক্রেডিট হয়ে গেল।
তাহলে আমার এখানে আপডেট করে ফেললাম, এটা স্ট্যাটাস চেঞ্জে আপডেট হয়ে যাবে, এই যে পোস্টেড হয়ে গেছে। তাহলে খরচ কিভাবে রেকর্ড করতে হয় ভাই, এটাও তো ক্লিয়ার করতে পারলাম, রাইট? জি আচ্ছা, তারপরে আছে হইলো আপনার এমপ্লয়িকে, যদি আমি কোনো একটা এমপ্লয়িকে অ্যাডভান্স দিতে চাই, এরকম হয় না যে এমপ্লয়িকে আপনি 1,000 টাকা দিলেন, সে যে মতিঝিল থেকে স্ট্যাম্প কিনে নিয়ে আসলো, জাস্ট এক্সাম্পল বলতেছি। তাহলে এটা এমপ্লয়িকে যদি অ্যাডভান্স দেন, তাহলে এমপ্লয়ি করবে কি, এই এমপ্লয়ির এখানে ডেট তো আপনি দিবেন, পেটিকেস রেফারেন্স এমপ্লয়ি, এখান থেকে এমপ্লয়ি সিলেক্ট করে ফেলবেন, যেমন ব্রায়ান ফ্লোরেন্স একজন এমপ্লয়ি, তাকে দিলেন। এখন কারেন্সি বিডিতে রেফারেন্স ধরেন অ্যাডভান্স ফর স্ট্যাম্প পারচেজ, অথবা ডিটেলস এর করে এটা লিখলেন, আর রেফারেন্স হলো ধরেন আপনার কন্ট্রাক্ট করার জন্য, কন্ট্রাক্ট টু কন্ট্রাক্ট উইথ মিস্টার এক্স, সামথিং লাইক দিস, স্ট্যাম্প পেপার ওই জন্য কেন হইতেছে অ্যাডভান্স ফর স্ট্যাম্প পারচেজ। এই কর সেন্টার থাকলে কর সেন্টার অ্যামাউন্টের, মনে করেন যে 500 টাকা আপনি অ্যাডভান্স দিতেছেন, 500 টাকা বসাই দিলাম, বাকিগুলির দরকার নাই, এগুলি ডিলিট করে দিলাম, এবার সেভ করে দিলাম। তো এই যে আপনি একজনকে যে দিলেন ব্রায়ান ফ্লোরস, সেভ মোডে আছে, এখন আপডেট করে দিলে, আচ্ছা এটার মধ্যে আবার আরেকটা ঘর আছে দেখেন, এখানে রিকোয়েস্ট ফর অ্যাপ্রুভাল। এখন যদি এটা মানে প্রথমে প্রপোজালটা দিল মানে এমপ্লয়ি নিজেই, যে আমার 500 টাকা অ্যাডভান্স দরকার বা 1,000 টাকা অ্যাডভান্স দরকার স্ট্যাম্প কেনার জন্য, দিয়েছে, তখন সে করতে পারবে রিকোয়েস্ট ফর অ্যাপ্রুভাল। রিকোয়েস্ট ফর অ্যাপ্রুভাল দিলে তখন এটা অ্যাপ্রুভাল নট ফাউন্ড, কারণ কি, কারণ আমি ওই যে ওয়ার্ক ফ্লোর মাধ্যমে কে অ্যাপ্রুভ করবে সেটা সেট করি নাই। তো যেহেতু সেট করি নাই, সেহেতু সে এখান থেকে এটা পায় নাই, তাহলে সরাসরি যেহেতু সেট করা নাই, আপডেট করে দিতে পারি, এই যে আপডেট করে দিলাম। তাহলে দেখেন আপনি অ্যাডভান্স টু ব্র্যান্ড পেটি ক্যাশ 500 টাকা সে নিচ্ছে, পেটি ক্যাশ থেকে 500 টাকা কমে যাবে, ক্রেডিট হয়ে গেল, তাহলে আপডেট করে দিলাম। আপডেট করে দিলে এটা পোস্টেড হয়ে গেল। এখন ধরেন এমপ্লয়ি নিজে সেই খরচ করলো, 450 টাকা করলো বা 500 টাকা করলো বা 600 টাকা করলো, যদি 450 করে থাকে তাহলে সে 450 ভাউচার দিবে আর 50 টাকা ফেরত দিবে। আর যদি 500 টাকার করে থাকে তাহলে শুধু ভাউচার দিবে। আর যদি 550 টাকার করে থাকে তাহলে ভাউচার দিবে প্লাস সে 50 টাকা আমাদের কাছে মানে কোম্পানির কাছে পাবে, ক্লেম করবে। তাহলে এটা কিভাবে সম্ভব, এটা যেটা করা, এটার জন্য যেটা করতে হবে, এটা রিসিভে যে আপনি এখানে দেখেন এই রিসিভ ফ্রম আদার্স, এটা তো মানে লেজারের এগেনস্টে ডাইরেক্ট, এটা রিসিভ ফ্রম এমপ্লয়ি। আপনি এখান থেকে যদি তার কাছ থেকে আপনি নিয়ে থাকেন টাকা ফেরত, 450 টাকা কিনছে আর 50 টাকা আপনি নিতে হবে, তো 50 টাকা যদি নিতে চান তাহলে আপনি এইখানে এই 50 টাকা এখান থেকে তার কাছ থেকে নিবেন, অ্যাড্রো দিয়ে এখানে 50 টাকা বসাই দিবেন, বসাই দিলে আপনার তার কাছ থেকে রিসিভ হয়ে যাবে, যদি আপনি এখানে এমপ্লয়িটা সিলেক্ট করে দেন। তাহলে অ্যাডভান্স দেওয়া এবং অ্যাডভান্সের টাকা রিসিভ করা দুইটাই আপনি করতে পারলেন। তাইলে এখন বাকি যে খরচটা, খরচটা তাইলে ভাউচারটা কোথায় দিবে, খরচের ভাউচারটা সে আপনার এখানে পেটি এক্সপেন্সেস এর এখানে আপনি সেটাকে রেকর্ড করতে পারবেন, পেটি এক্সপেন্সেস এর এখানে, সেটা হলো পেটি ক্যাশের পরিবর্তে আপনি তখন এই এমপ্লয়িকে সিলেক্ট করতে পারবেন। না আপনি সরি, আপনি পেটি ক্যাশে রিসিভ করবেন, কিন্তু এখানে পেটি ক্যাশের থেকে কোনো টাকা পয়সার ট্রানজেকশন হবে না। আপনি এখানে ব্র্যান্ড ফ্লোরসকে দিয়ে এইখানে যদি আপনি স্টেশনারি ধরেন, সে স্ট্যাম্প তো স্টেশনারির আন্ডারই পড়ে, স্টেশনারি খরচের এগেনস্টে আপনি টাকাটা ধরেন 450 টাকা, এই 450 টাকা এখানে বসাই দিবেন, তাহলে খরচ হিসাবে প্রিন্টিং স্টেশনারিতে রেকর্ড হয়ে যাবে। আর যেহেতু এটা এমপ্লয়ির কাছ থেকে আসতেছে, এই কারণে এটার জন্য টাকার ট্রানজেকশন হবে না, তার লেজারে ট্রানজেকশনটা হবে, তার কাছ থেকে যে অ্যাডভান্সটা নিয়েছিলেন মানে দিয়েছিলাম, সেই অ্যাডভান্সটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তার মানে এইখানে 450 টাকা 500 টাকার মধ্যে অ্যাডজাস্ট হবে, তাহলে তার কাছে 50 টাকা ব্যালেন্স থাকবে। ওইটা যখন আমি পেটি রিসিভ করলাম, আগের যে স্ক্রিনের মাধ্যমে বললাম যে এমপ্লয়ীদের কাছ থেকে রিসিভ করবো 50 টাকা, তখন দুইটা মিলিয়ে 50 টাকা হলো রিসিভ আর 450 টাকা হলো খরচের ভাউচার, টোটাল হলো 500, তাকে অ্যাডভান্স দিয়েছিলাম 500, ওইটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ক্লিয়ার? কোনো ভাই এখানে কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার।
ওকে, এবার আহ, এবার প্রশ্ন হলো, যদি বড় হাকিম ভাই অর্গানাইজেশন। একটা সেকেন্ড, এটা কি অ্যাডভান্স দিছিলাম আমরা, তাহলে অ্যাডভান্স অ্যাকাউন্ট কি ক্লিয়ার হলো? হ্যাঁ, অ্যাডভান্স অ্যাকাউন্ট ক্লিয়ার হয়ে গেছে। ওই যে এমপ্লয়ির নামে যে লেজার আছে, আমি যেহেতু এমপ্লয়িকে সিলেক্ট করছি 3টা ট্রানজেকশনে, তো এমপ্লয়ির আচ্ছা আচ্ছা, ব্যালেন্স জিরো হয়ে যাবে। থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের নামাজের টাইমটা কি আমরা মিস করে ফেলছি? কেউ বোধহয় চলে গেছিল বোধহয়, না, নামাজ পড়তে? জি স্যার, আমি চলে গেছিলাম স্যার, আসছি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর অন্যরা কি চান, মানে নামাজের সময় চান এখন? ভাই, অন্যদেরকে বলছি। জাস্ট 5 মিনিট, 5 মিনিটের একটা রিফ্রেশমেন্ট ব্রেক দিতে পারেন ভাই, একটু চা খাই, কফি ওকে, বানাই খেয়েছি। তাহলে এখন এখন হলো আপনার টাইম হইলো আহ ফাইভ। 15টা 46, মানে আমার এখানে আর কি 3টা 46, আপনাদের এখানে হলো 8টা 46। 8টা আটটা 8টা 46। জি। তাহলে আমরা 8টা 55। হ্যাঁ শিওর, হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে 55তে আবার আমরা আসতেছি। ওকে, ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আছেন তো সবাই স্যার নাকি? আছে তো স্যার, 16 জন আছে এখন পর্যন্ত দেখতেছি। আচ্ছা, হ্যাঁ, মোশাররফ। স্যার আচ্ছা, ওই যে রেকর্ড যেটা হচ্ছে আজকে এবং আগের ক্লাসও, আপনি এইগুলি সবাইকে দিয়ে দিয়েন। মানে এটা কে দিবে? এটা মানে রফিক ভাই না আপনি? আমি, হ্যাঁ দেখে আমি রফিক স্যারের দিয়ে দিচ্ছি, গত ক্লাসের রেকর্ডটা বাইর করলাম মাত্র। আমি এটা হুম, এখনই দিয়ে দিচ্ছি, আর আজকেরটা কনভার্ট করে রফিক স্যারেরই দিয়ে দেবো। ঠিক আছে। তা ওটা দিয়ে দিলে যেটা সুবিধা হবে, ওনারা বাসায় প্র্যাকটিস করতে পারবে এই লেকচারটা শুনে আর কি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্যার, এটা দিয়ে দেবো, ঠিক আছে। আর হাকিম ভাই, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, একটু দেরি হলে কোনো কারণে আমাদেরকে একটু নোটিফাই করতে হবে। আজকে যেমন আমরা জানি না যে কখন শুরু হচ্ছে। ও আচ্ছা, এটা আমি জানাইছি লাস্ট মোমেন্টে। এই কারণে আমার কাছে মনে হলো যে আমি যদি এখন মানে শুরু করে দেই, আপনাদের কেউ না কেউ মানে মাগরিবের নামাজ পড়ে তারপরে জয়েন করছেন লাস্টে, এই জন্য 15 মিনিট পরে শুরু করার জন্য বলছি, যেহেতু নামাজের টাইমটা পড়ছে। এটা আমি বলছি, কিন্তু লাস্ট মোমেন্টে বলছি আর কি। আচ্ছা, অসুবিধা নেই, থ্যাংক ইউ। হ্যাঁ, তবে নেক্সট ক্লাসে আমরা, আমার মনে হয়, যদি মনে করেন যে টাইমটা ঠিক থাকে, টাইমটা চেঞ্জ না হয় মাগরিবের, তাহলে আমরা মাগরিবের নামাজের পর পর শুরু করবো। সেটা হইতে পারে 7টা 10, হইতে পারে 7টা 5, যাই হোক না কেন। ঠিক আছে। জি। আচ্ছা, তবে একটা জিনিস হলো, আরেকটা ক্লাস হবে আমাদের 9 তারিখ, রাইট? হ্যাঁ, 9 তারিখ, আর একটা হলো 14 তারিখ। জি। হ্যাঁ, 14 তারিখের ক্লাসটা আমি একটু প্লাস মাইনাস করা লাগতে পারে।
তার কারণ হলো 14 তারিখে 11 তারিখের কথা বলছিলাম আমি, বাট 11 তারিখেও আমার একটা জিপি অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের কাছে। তো যদি একটু চেঞ্জ করতে হয় আপনাদের সাথে আগে নোটিফিকেশন দিয়ে দিব না। ঠিক আছে? জি ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা। তো এখন আমরা যেই জায়গার মধ্যে ছিলাম, সেই জায়গাতে আমরা কি শিখলাম? আমরা শিখছি হলো প্রথমত পারচেজ করতে শিখেছি, তারপরে পারচেজের পেমেন্ট করতে শিখেছি, তারপরে আমরা পেটি এক্সপেন্সেস রেকর্ড করতে শিখেছি, তারপরে এমপ্লয়িকে অ্যাডভান্স দিলে অ্যাডভান্সটাও কিভাবে অ্যাডজাস্ট হয় সেটাও দেখাইতে পেরেছি, রাইট? সাথে কাস্টমারকে যদি কোনো রিফান্ড দেই সেটাও দেখাইয়েছি, রাইট? জি স্যার। ওকে। তো যদি তাই করে থাকি তাহলে আরো একটু আমরা আজকে দেখে ফেলি। সেটা হলো, যেহেতু আমার সেলসের সাইডে একটু ঝামেলা হয়েছে, আমার সিস্টেমের মধ্যে এমপ্লয়ীদেরকে আমি দিছি সেটার কাজ করার জন্য, একটু মানে নিশ্চয়ই কোনো জায়গায় ওরা ডেভেলপমেন্ট ওয়ার্ক করতেছে, এরকম কোনো কারণে একটু সমস্যা হয়েছে, বাট ঠিক হয়ে যাবে। আমরা ওই পার্টটা দেখাবো, এবং সেই পার্টটা যখন দেখাবো তখন কিভাবে কাস্টমার কাছ থেকে রিসিভ করতে হয়, কিভাবে কাস্টমার কাছ থেকে অ্যাডভান্স রিসিভ করতে হয়, কিভাবে অন্যদের কাছ থেকে রিসিভ করতে হয় লেজার এগেনস্টে, আবার কিভাবে সাপ্লায়ার যদি আমাকে রিফান্ড করে তাহলে সেটা কিভাবে আমরা রিসিভ করতে পারি। আর এমপ্লয়িটা আমরা অলরেডি কথা বলেছি। তো এইবার আমরা অনেক সময় টাকা পয়সার লেনদেনটা আরো একটু বেশি হয়, পেটি কেস থেকে ব্যাংকে জমা দিয়ে দিই, অথবা মেইন কেস থেকে পেটি কেসে পাঠাই, অথবা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে পাঠাই। এই ধরনের ঘটনা ঘটে, যেটা হলো আপনার আন্ডার ফান্ড ট্রান্সফার। এই ফান্ড ট্রান্সফারে যে যদি আমি ক্যাশ উইথড্র করতে চাই, তাহলে আমরা এইখানে নিউ উইথড্রল দিয়ে আপনার এখানে কোন ব্যাংক থেকে উইথড্র করব, সরি, সেটা আমি সিলেক্ট করবো যে কোন ব্যাংক থেকে টাকাটা উইথড্র করতেছি, এটা কোন অ্যাকাউন্টে যাবে, এটা কি পেটি কেসে যাবে নাকি মেইন কেসে যাবে। তাহলে আমরা টাকা উইথড্র করার রেকর্ডটা এইভাবে করতে পারি। এটা কি আর করে দেখাতে হবে? কারণ আমাদের অনেকগুলি মডিউল, তো আমরা তো চাচ্ছি অনেক বেশি কভার করবো ইনশাল্লাহ। দেখাইতে হবে ব্যাংকের মধ্যে মধ্য থেকে টাকা কিভাবে আমরা মানে উইথড্র করি। উইথড্র তো ব্যাংকের থেকেই করব, কোন ব্যাংক হ্যালো থেকে স্যার, করব সেটা স্কিপ সিলেক্ট করব। করতে পারবেন স্যার? জি, স্কিপ করতে পারবেন স্যার? হ্যাঁ। বুঝতে পারছেন? কোন ব্যাংক থেকে টাকা উঠাচ্ছি এবং সেটা পেটি ক্যাশের জন্য নাকি মেইন ক্যাশের জন্য আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো কাজেই টাকা উইথড্রলটা কোনো সমস্যা হবে না। এরপরে আছে হলো ক্যাশ ডিপোজিট। তো ডিপোজিট করতে গেলে কি করব? ডিপোজিট করতে গেলে আমার কাছে টাকা আছে, এটা আমি ব্যাংকে পাঠাবো। কোন ব্যাংকে পাঠাবো? তখন আমি ফ্রম ব্যাংকের পরিবর্তে টু ব্যাংক, যেই ব্যাংকে জমা দিব, কোন জায়গা থেকে দিব, পেটি ক্যাশ থেকে দিব না মেইন ক্যাশ থেকে দিব, সেটা সিলেক্ট করে দিব, টাকাটা বসাই দিব, আর অন্যান্য যদি কোনো কিছু ইনফরমেশন থাকে সেগুলি বাকি ঘরের মধ্যে বসায়া আপনি এটা মানে সেভ করে পোস্টিং দিয়ে দিলেই বা আপডেট দিলেই আপনার এটা রেকর্ড হয়ে যাবে। তার মানে ফান্ড ট্রান্সফারটা আমরা শিখলাম। এরপরে স্যার ব্যাংক ট্রান্সফার। স্যার জি একটু বলেন। অ্যাটাচমেন্টটা ওইখানে অ্যাটাচমেন্ট যে আছে, অ্যাটাচমেন্টে ওইটা কি করব ওইখানে যে অ্যাটাচমেন্টে ধরেন আপনি এখন এরকম তো হইতে পারে যে আপনার একজন কাস্টমার আপনার কাছে ব্যাংক ট্রান্সফার না করে সে ব্যাংকের টাকাটা জমা দিয়ে একটা স্লিপ দিয়ে দিছে আপনাকে, ডিপোজিট স্লিপ হইতে পারে না? আচ্ছা 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 হ্যাঁ তো হ্যাঁ ডিপোজিট স্লিপটা আপনার কাছে পাঠিয়ে দিছে, আপনি আচ্ছা ওইটা প্রমাণ হিসেবে রেখে দিলেন। জি 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 মানে ঠিক আছে এনি এনি কাইন্ড অফ ডকুমেন্ট যেটা মনে হয় রিলেভেন্ট, যেটা মনে হয় যে ইউজফুল, যেটা দিলে আপনার মানে জিনিসটা আপনি সহজে বুঝাইতে পারবেন বা বুঝতে পারবেন, সেরকম যে কোনো অ্যাটাচমেন্ট আপনি করে ফেলবেন। আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা, তারপরে আছে ব্যাংক ট্রান্সফার। তো ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে আমি কি করি? ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে এক ফ্রম ব্যাংক থেকে টু ব্যাংক, ফ্রম ব্যাংক থেকে টু ব্যাংক। আর টাকার অ্যামাউন্ট তো জানেনই, আর অন্যান্য জিনিসপত্র আপনারা জানেন। তাহলে কাজেই এটাও কিন্তু আপনারা ইজিলি করে ফেলতে পারবেন। তাহলে ব্যাংক ট্রান্সফার হয়ে গেল। এইবার শুধুমাত্র ক্যাশ থেকে মেইন ক্যাশ, মেইন ক্যাশ থেকে পেটি ক্যাশ ইত্যাদি যদি করেন তাহলে ক্যাশ ট্রান্সফার। অথবা আপনার এমনও হইতে পারে যে 64টা ডিস্ট্রিক্টে আপনার 64টা শোরুম আছে, প্রত্যেকটা শোরুমের মধ্যে পেটি ক্যাশ লাগে। তা আপনি প্রত্যেকটা শোরুমের জন্য পেটি ক্যাশের লেজার খুললেন। তো লেজার খুললে এক লেজার থেকে আরেক লেজার, ঢাকা থেকে যদি চিটাং পাঠাইতে চান তাহলে ওইটাও এইটার মাধ্যমে করতে পারবেন। তাহলে আপনি যদি 64টা একটা গ্রুপের আন্ডারে পেটিকেস নাম দিয়ে 64টা পেটিকেস থাকে, তাহলে আপনি 64টা পেটিকেস আলাদা আলাদা ভাবে দেখতে পারবেন এবং 64টা পেটিকেসের টোটালটাও দেখতে পারবেন। জিনিসটা ক্লিয়ার ভাই? জি স্যার। আচ্ছা, এইবার আসেন
আপনার এরকম একটা সিচুয়েশন আসে, যেটা হলো যে আপনার একই ব্যক্তি কাস্টমার এবং সেই আপনার সাপ্লায়ার হইতে পারে না। জি স্যার। তো আমরা তখন যদি এরকম হয় যে আমি একজনের কাছে মাল বিক্রি করছি, সে আমার কাস্টমার, তার কাছে আমি 1,000 টাকা পাই, আবার তার কাছ থেকে মাল কিনছি আমি 500 টাকা, সে পায়। তা আলাদা আলাদা ভাবে সে আমাকে 1,000 টাকা দিয়ে দিবে, আমি তাকে 500 টাকা দিয়ে দিব, এবং সেটা আমাদের রিসিভ পেমেন্টের মাধ্যমে রেকর্ড হবে। এটা হলো নর্মাল পদ্ধতি। কিন্তু এখন যদি সাপ্লায়ার বলে যে ভাই ঠিক আছে, আমি তো 500 টাকা আপনার কাছে পাই আর আপনি আমার কাছে 1,000 টাকা পান, তো 500 টাকা অ্যাডজাস্ট করে ফেলেন, আমি 500 টাকা দিয়ে দিচ্ছি, হইতে পারে না? তো যদি হয়, তাহলে আমি কিভাবে রেকর্ড করব? এই কাস্টমার টু সাপ্লায়ার, সাপ্লায়ার টু কাস্টমার, এই লেজারের মধ্যে যে যেই টাকাটা আপনার একটা ব্যালেন্স মানে লেজার থেকে আরেকটা লেজারে যাবে, সেটা আপনি এখানে নিউ ট্রান্সফার দিয়ে আপনার এইখানে ফ্রম কাস্টমার, তাহলে এখানে যদি আপনি ফ্রম কাস্টমার দেন আর এই যে সাপ্লায়ার সিলেক্ট করেন, কাস্টমার এবং সাপ্লায়ার সেই লেজারের মধ্যে এন্ট্রি হয়ে যাবে। তাহলে কাস্টমার লেজারের মধ্যে সাপ্লায়ারের ব্যালেন্সটা বসার পরে কাস্টমার লেজারের ব্যালেন্সটা কমে যাবে, 500 টাকা নেমে আসবে। আর সাপ্লায়ার যেহেতু 500 টাকা, তাহলে তার ব্যালেন্সটা 500 টাকার জায়গায় 500 টাকা ট্রান্সফার হয়ে জিরো হয়ে যাবে। তার মানে একটা কমপ্লিটলি জিরো হয়ে গেল, আর একটার মধ্যে 500 টাকা ব্যালেন্স ছিল, সেই 500 টাকা শুধুমাত্র আপনি পেমেন্ট রিসিভ করবেন, তাহলে আপনার ওইটা কভার হয়ে যাবে। তাহলে এটাও কি অত্যন্ত সহজ না একটা কাজ, স্বয়ংক্রিয়ভাবে দুইটা লেজারের মধ্যে দিয়ে দেওয়া? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ভাবে সেলসটা বাদ দিয়ে, সেলসের সাথে রিলেটেড ট্রানজাকশন বাদ দিয়ে বাকিগুলি সবই শিখলাম। এখন আপনার যদি এটা এই মুহূর্তে দরকার নাই, আপনি ধরেন কোনো খরচ কন্ট্রোল করতে চান, যে আপনি বাজেট করে দিয়ে দিলেন যে মাসে 10,000 টাকার বেশি তুমি এন্টারটেনমেন্টে খরচ করতে পারবে না, করতে হলে বসের পারমিশন নিয়ে করতে হবে, তখন আপনি বাজেট করতে পারেন, বাজেটারি কন্ট্রোলও করতে পারেন। এই মুহূর্তে আমরা অত ডিটেলস এটাতে যেতে চাই না, এটা ভবিষ্যতে আমরা সময় পাইলে যাবো না, ঠিক আছে? এনি কোশ্চেন ভাই? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে, তাহলে আমি এখন যা এন্ট্রি করলাম সবগুলি করার পরে কোনো কোনো সময় আমার কাছে দেখা গেল যে আমার কিছু অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেওয়া দরকার হতে পারে, ভুল ত্রুটি সংশোধন করার দরকার হতে পারে, অথবা আমি পেরোলটা মানে পেরোল মডিউলটা ব্যবহার করতেছি না, শুধু অ্যাকাউন্টিংটাই ব্যবহার করতে চাই, আমি ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট মডিউলটা ব্যবহার করতে চাচ্ছি না, শুধু অ্যাকাউন্টিংটাই ব্যবহার করতে চাই, তাইলে কি হবে? তখন আমার পেরোলের জার্নাল করতে হবে। আমার যদি লোকজন কম থাকে, আমি পেরোলের জার্নালটা এখান থেকে করে ফেলতে পারি। আমার যদি ডেপ্রিসিয়েশন জার্নাল, যদি অ্যাসেটের পরিমাণ কম থাকে, তাহলে ডেপ্রিসিয়েশনের জার্নালটা আমি এখান থেকে করে ফেলতে পারি। তারপরে যদি কোনো অ্যাডজাস্টমেন্ট লাগে, এই অ্যাডজাস্টমেন্ট জার্নালগুলি আমি যেই জার্নালটা করবো, সেই জার্নালটা করলে আপনার এখানে দুইটা লাইন আছে, দুইটা লাইনে দুইটা লেজার সিলেক্ট করে আপনি যদি ডেবিট ক্রেডিটের অ্যামাউন্টটা বসাই দেন, তাহলে আপনার জার্নালটা হয়ে যাবে। তাহলে ভুল ত্রুটি সংশোধন অথবা অ্যাডজাস্টমেন্ট অথবা আপনার অন্য কোনো প্রয়োজনে যদি কোনো কিছু করতে হয়, তাহলে আপনি কি করবেন? জার্নাল দিয়ে করে ফেলবেন, মানে নন মনিটারি ট্রানজেকশন। কারণ পেমেন্ট রিসিপ্ট তো আপনি পেমেন্ট রিসিপ্ট ব্যাংক এবং ক্যাশের মাধ্যমেই করতেছেন, সেলস এবং পারচেজ পারচেজ এবং সেলস ফাংশনের মাধ্যমে করতেছেন, ফান্ড ট্রান্সফারের মাধ্যমে করতেছেন, ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে করতেছেন। তাহলে এখন আপনার আহ, এখন যে অন্যান্য যে কাজগুলি, যদি অন্য কোনো মডিউল আপনারা না নেন, তাহলে এই জার্নাল এন্ট্রির মাধ্যমে করলেই আপনার অ্যাকাউন্টিং কমপ্লিট হবে। অ্যাকাউন্টিং কমপ্লিট হয়ে গেলে তখন আপনি যা চলে যাবেন রিপোর্টে, রিপোর্টে গিয়ে ট্রায়াল ব্যালেন্স আপনার একটা ওপেনিং ব্যালেন্সও থাকবে, ট্রানজেকশন ডিউরিং দ্য ইয়ারও থাকবে, ক্লোজিং ব্যালেন্সটাও থাকবে। আর এখানে আপনি রেঞ্জ দিয়েও দেখতে পারবেন, এদিক দিয়ে যেটার মধ্যে ব্যালেন্স নাই, শো উইথ ব্যালেন্স অনলি, তাহলে সেটাও দেখতে পারবেন। মানে অনেকটা হতে পারে ডেবিট ক্রেডিট ট্রানজেকশন হয়ে জিরো হয়ে গেছে, তো জিরো হয়ে গেলে তো আপনার ওটা দেখার দরকার নেই আমার, যেটা শুধু মানে শো অল দিলে সব দেখাবে। আবার যদি আমি উইথ ব্যালেন্স দেখাইতে চাই, তাহলে সেই ব্যালেন্সটা দেখাবে। এইভাবে একদম মানে টোটাল যত বেশি লেজার তত বেশি লম্বা হবে। এখানে ডেমো কোম্পানি, এই জন্য মানুষ অনেক বেশি লেজার খুলছে, এই জন্য এটা অনেক বেশি দেখানো হচ্ছে। আচ্ছা, এইবার গেল ট্রায়াল ব্যালেন্স দেখা হয়ে গেল। ট্রায়াল ব্যালেন্স দেখার পরে আপনার এখানে যদি আপনি প্রফিট এন্ড লস দেখতে চান, তাহলে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টও দেখতে পারবেন। এখানে আবার কোন মাস থেকে কোন মাস দেখতে চান, তারপরে এটার এখানে কি 1 বছরের ফিগার চান নাকি 2 বছরের ফিগার চান নাকি 3 বছরের ফিগার চান, তাহলে আপনি এখানে এগুলি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপরে হাইড ওপেনিং এন্ড ক্লোজিং ব্যালেন্স অনেক সময় দরকার হয়, যে শুধুমাত্র আমি দেখতে চাচ্ছি এই পিরিয়ডের মধ্যে আমার কি কতটুকু লাভ লোকসান হয়েছে, মানে 1 মাসের মধ্যে, তখন আপনি হাইড করে দেখতে পারেন। তারপরে আহ, এখানে যদি আপনি
পার্সেন্টেজের একটা ফিগার বসাতে চান, যে হাইট পার্সেন্টেজের মানে পার্সেন্টেজটা দেখতে চাই, যেমন সেলসের সাথে গ্রস প্রফিটের পার্সেন্টেজ কত, তখন আপনি ওটা দেখতে পারবেন। আর হাইড করে দিতে চাইলে হাইড করে দিতে পারবেন, হাইড করে দিতে চাইলে অন করতে হবে, হাইড না করলে অফ করে দিবেন। তো এইভাবে আপনার ট্রায়াল ব্যালেন্স এখানে দেখতে পারবেন। আবার ট্রায়াল ব্যালেন্সের মধ্যে যদি ডিপার্টমেন্ট অনুযায়ী থাকে তাহলে ডিপার্টমেন্ট অনুযায়ী দেখতে পারবেন। তারপরে ডেপথের মধ্যে 1 2 3 4, এখানে আপনার ধরেন এখানে ইনকাম হলো একটা গ্রুপ, তার আন্ডারে আরেকটা গ্রুপ, তার আন্ডারে আরেকটা গ্রুপ, তার আন্ডারে আরেকটা গ্রুপ। তাহলে এখন আপনি কি এইভাবে দেখতে চান নাকি এই লেভেলের মধ্যে শেষ করে দিতে চান? তাহলে তখন এই তিনটার যোগফল এখানে দেখাবে ডাইরেক্ট ইনকাম হিসাবে। তার মানে আমি এই লেয়ার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের কত লেয়ারে দেখতে চাই সেটা আমি এখান থেকে মানে ডিফাইন করতে পারবো, 1 2 3 4 হোয়াট এভার। তার মানে আমার চার্ট অফ অ্যাকাউন্টসে আমি যখন চার্ট অফ অ্যাকাউন্টস করছি, গ্রুপ করতেছি, লেজার করতেছি, গ্রুপ করতেছি, লেজার করতেছি, যতটা লেয়ারে যাব ততটা লেয়ার আমি দেখতে চাই যদি প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে, তাহলে এটা দিব। আর যদি সামারি দেখতে চাই তাহলে মাত্র 2 করে দিলে, যেমন এখানে আমি যদি 3 না দিয়া 2 দিতাম তাহলে কি ঘটনা ঘটতো? এই যে দেখেন আপনার এই আইটেম কমে গেছে, 2 লেয়ারে আছে, 1 2, এটা হলো মেইন, এটা হলো 2 লেয়ার। এখন যদি আমি 3 দেই তাহলে আপনি দেখেন আরেকটা লেয়ার বাইরে গেল, 1 2 3, 1 2 3। তাহলে আপনি এটাও কন্ট্রোল করতে পারতেছেন রিপোর্ট থেকে। এবার যাই আমরা ব্যালেন্স শিটের মধ্যে। ব্যালেন্স শিটের মধ্যে আপনি কত লেয়ারে দেখবেন, কত সামারাইজ ফর্মে দেখবেন। এখানে যেমন আপনার 3 লেয়ার পর্যন্ত দেওয়া আছে, এটা যদি আমি 1 লেয়ার করে দিই তাহলে আমার একদম ট্রায়াল ব্যালেন্সের মধ্যে, সরি, ব্যালেন্স শিটের মধ্যে ডাইরেক্ট চলে আসলো। নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, ইকুইটি, নন কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস, মানে মেইন ফিগার চলে আসলো। এখন যদি ডিটেলস কেউ দেখতে চাই, আবার এখানে ক্লিক করলে ডিটেলস মানে লেজারের মধ্যে চলে যাবে, ওইখানেও ডাইরেক্ট চলে যাওয়ার সুযোগ আছে। তাহলে আমরা এখান থেকে এটাও যেমন দেখতে পাইলাম। আবার একটা আছে রিপোর্ট এইখানে ডেমো কোম্পানিতে, সেটা আমরা এখনো রিফ্লেকশনটা দেই নাই ওইভাবে, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এইটা আপনার আইএফআরএস অনুযায়ী এই যে আপনার নোট সহকারে আপনার অডিটর যেভাবে রিপোর্টটা দেয়, ঠিক সেই রিপোর্ট অনুযায়ী আপনি এখান থেকে পেয়ে যাবেন। খালি নোটের মধ্যে যদি আপনার মতো করে কোনো ল্যাঙ্গুয়েজ লিখতে চান সেই সুযোগটা থাকবে, আর নাহলে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে চলে আসবে শিডিউল সহ। তাহলে একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে যদি আপনি কারেক্টলি যার যার এন্ট্রিটা সে দিয়ে দেয়, মাসের 31 তারিখে রাত্রে কি মানে ম্যানেজমেন্ট আপনার এখান থেকে রিপোর্ট দেখতে পারবে না? জি স্যার, পারবেন। আপনার এটার জন্য তো ওই যে আমরা যেমন ট্রেডিশনালি করতাম, দেখা যেত যে অ্যাকাউন্টস রেডি করে দিতে দিতে আরো 15 দিন লাগতেছে। অডিট রিপোর্ট মানে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল ইয়ার ক্লোজ করতে 3 মাস 4 মাস বেশি সময় লাগতেছে। হয়তো না আমাদের এরকম অবস্থা ম্যানুয়ালি করার সময়? জি স্যার। কিন্তু এই সিস্টেম থাকার কারণে আপনি সেটা ইনস্ট্যান্ট দিয়ে দিবেন। আচ্ছা এবার বলেন, এটা যদি সম্পূর্ণভাবে একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে রেডি করে রাখে, তাইলে ম্যানেজমেন্ট তার কাছে ইউজার আইডি পাসওয়ার্ড আছে, তাইলে কি 5টার পরে তারে কল করে জিজ্ঞাসা করতে হবে যে ভাই তুমি অ্যাকাউন্টসটা দিলা না কেন? স্যার লাগবে না স্যার। স্যার এখনো স্যার অনেক কোম্পানিতে আছে স্যার, ম্যানুয়াল এখনো হিসাব করা হয়। এটা এখন স্যার এখনো সমস্যাটা হ্যাঁ, রয়ে করা গেছে। হয়, যেখানে করা হয় সেখানে লাগবে, কিন্তু যেখানে করা হয় না এরকম সিস্টেম আছে সেখানে তো লাগবে না। জি স্যার, লাগবে না। হ্যাঁ, তাহলে তার মানে কি আমি 5টার সময় যদি বাসায় চলে যাই আমার ফ্যামিলিকে আমি সময় দিই, তাহলে আমার মন ভালো থাকবে না, পরের দিন আরো ভালো কাজ করতে পারবো না? স্যার অবশ্যই স্যার। আর মাস শেষে স্যার তো একটা এন্ডিং মানে আমার মেন্টালি একটা প্রেশার থাকে, এই প্রেশারটা থাকবে না স্যার। এই স্ট্রেসটা থাকবে না, রাইট? স্যার এই হলো অ্যাডভান্টেজ অফ ইউজিং সফটওয়্যার। আচ্ছা এইবার আসি, আপনার এই পর্যন্ত তো দেখালাম। তো এখন আপনার অ্যাকাউন্টিংটা শেষ হলো। এই অ্যাকাউন্টিংটা করতে গেলেও আমার অনেক কনফিগারেশনের দরকার হয়, যে জিনিসটা আমাদের জানলে সুবিধা। সাধারণত হয় কি, যারা আইটি বা অন্যান্য লোকজন থাকে তারা কনফিগার গুলি করে দেয় অথবা কনসালটেন্ট করে দেয়, আমরা শুধু খালি কাজ করি। এই হলো এসএপি, এই হলো আপনার ওরাকল ডাইনামিক্স, এই হলো মাইক্রোসফট, ইত্যাদি ইত্যাদি। তো এই যে আমরা করি, কাজ তো বুঝলাম, করতেও পারলাম, কিন্তু আমার মেন্টাল স্যাটিসফ্যাকশনটা থাকলো কই যদি আমার একটা জিনিসের জন্য ডিপেন্ডেন্ট হতে হয়? এখন মানে বছরের শেষে যে ফাইন্যান্স অ্যাকচুয়ালি আসে, নতুন স্ল্যাব তৈরি হয়েছে ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশনের জন্য, এটা যদি এখন আমি আবার টেকনিক্যাল টিমের কাছে ডিপেন্ডেন্ট থাকতে হয় তাহলে কেমন লাগে ভাই বলেন? দুঃখজনক। তাহলে আমার পুরো জিনিসটা জানা হলো না, আর আরেকজনের উপরে ডিপেন্ডেন্সি হলো। এই কারণে আমাদের এখানে কিছু কিছু জায়গা আছে, মানে এটাকে বলি আমরা কনফিগারেশন। এই কনফিগারেশনের মধ্যে, সরি আমি আবার এই কনফিগারেশন মধ্যে, যেমন এখানে সেলস ইনভয়েসিং করলে আমার সরাসরি ডেটর্স কন্ট্রোল অ্যাকাউন্টে অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল রেকর্ড হবে। সেলস এর ক্ষেত্রে সেলস এর
ডিফল্ট সেলস অ্যাকাউন্টে চলে যাবে, অথবা সাবসিডি ইনকাম যদি হয় সাবসিডি ইনকামের মধ্যে চলে যাবে। যেমন আপনার ধরেন একটা কোম্পানি এগ্রিকালচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করে। তো এগ্রিকালচারাল প্রোডাক্ট বলতে কি, তারা দেখা যায় যে ট্রাক্টর বিক্রি করে, অথবা এগ্রিকালচারাল অন্যান্য জিনিসপত্র বিক্রি করে, সরকার সেখানে সাবসিডি দেয়। তো এখন 100 টাকা যদি আমি কৃষককে একটা মেশিন দেই, দেখা গেলো সরকার আমাকে 50% টাকা দিচ্ছে, আর 50% কৃষক দিচ্ছে। তো ওইখানে সাবসিডি অ্যাকাউন্ট যদি থাকে, তাহলে সাবসিডি ইনকামের মধ্যে কিভাবে যাবে সেটাও আমরা এখানে রেকর্ড করতে পারি। এটা বিজনেস মডেল টু মডেল ভেরি করে। তারপরে সাপ্লিমেন্টারি ডিউটি যদি থাকে, তারপর এইগুলি কোন লেজারে কোনটা যাবে এটা আমরা এখান থেকে কনফিগার করতে পারি। পারচেজের ক্ষেত্রে পারচেজের গুলি কনফিগার করতে পারি। তারপরে আপনার ধরেন পেরোলের জার্নালটা কোথায় এন্ট্রি হবে কিভাবে হবে সেই লেজার গুলি সিলেক্ট করে দিতে পারি। ইনভেন্টরির ক্ষেত্রে আমার 2 ধরনের ইনভেন্টরি আমরা ম্যানেজ করি। 2 ধরনের ইনভেন্টরি কেমন? ধরেন আমি পারচেজ হিসাবে রেকর্ড করলাম, বছরের শেষে ক্লোজিং স্টক বের করে ক্লোজিং ইনভেন্টরিতে পারচেজটাকে ক্রেডিট করে দিয়ে ক্লোজিং ইনভেন্টরি ডেবিট করলাম। ওই ক্লোজিং ইনভেন্টরি আমার ব্যালেন্স শিটের মধ্যে আসলো। আর টোটাল ইনভেন্টরি পারচেজের অ্যামাউন্টটা কমে গেল, যেহেতু আমার কাছে স্টক আছে। এটাকে আমরা বলি পিরিয়ডিক্যাল ইনভেন্টরি। আর আমি যদি এখন এটাকে বলি যে না, তুমি ফিনিশ প্রোডাক্টের মধ্যে রেকর্ড করো, আমার মার্চেন্টেজের মধ্যে রেকর্ড করো, আর র মেটেরিয়ালের মধ্যে রেকর্ড করো, পারচেজ নামে রেকর্ড করার দরকার নেই। এবং যখনই বিক্রি হবে তখনই সে এই অ্যাকাউন্টটাকে ক্রেডিট করে আপনার কস্ট অফ গুডস সোল্ডকে ডেবিট করে ফেলবে। তো কস্ট অফ গুডস সোল্ডকে আমি আইডেন্টিফাই করে দিলাম। তাহলে হলো কি, আপনি যখনই ব্যালেন্স শিট রিপোর্ট নেবেন, যখনই ট্রায়াল ব্যালেন্স রিপোর্ট নেবেন, তখন ওইখানে যেটা দেখাচ্ছে ইনভেন্টরি, এটাই আপনার ক্লোজিং ইনভেন্টরি। আপনার কোনো ক্লোজিং ইনভেন্টরির জন্য বছরের শেষে এন্ট্রি দেওয়ার দরকার হবে না। এটা হলো পারপেচুয়াল ইনভেন্টরি মেথডে। সেটা আপনি এভারেজ কস্টিং মেথড ব্যবহার করতে পারেন, সেটা ফিফু ব্যবহার করতে পারেন, সেটা লিফু ব্যবহার করতে পারেন, সেটা ফেফু ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে লাইফটা আরো ইজি হয়ে গেল না ইনভেন্টরির জন্য? কি জি বলেন? স্যার। জি স্যার। তো এই এই জিনিসগুলো আপনারা একটু আপনাদের অবসর সময়ে একটু দেখার চেষ্টা করবেন। আপনি যত দেখবেন, যতটা ফিল্ড নিয়ে চিন্তা করবেন, ততটাই আপনার ব্রেনের মধ্যে ঢুকবে এবং তত পারদর্শী হবেন। কারণ এই ফিল্ডগুলি কিন্তু অত্যন্ত চিন্তা করে, ইন্ডাস্ট্রি দেখে, মানুষের ব্যবহার উপযোগী করার জন্যই তৈরি করা। মানে কোনো একটা জিনিস আননেসেসারি এখানে কেউ তৈরি করেও নাই, করবেও না, দরকারও নেই। তো কাজে প্রত্যেকটা জিনিস যেহেতু দরকার, সেহেতু প্রত্যেকটা জিনিস আপনারা একটু চিন্তা করবেন যে আমার কোন ফিল্ড দিয়ে কি কাজটা হইতেছে। যদি চিন্তা করার পরে আপনার উত্তর না থাকে, উত্তর খুঁজে বেরোবেন, আমাদের কাছে আসবেন, আমরা আপনাদেরকে জবাব দিতে পারবো। ঠিক আছে? জি স্যার। স্যার একটা এরপরে কোশ্চেন দেখেন ছিল এখানে স্যার। রিপোর্ট কনফিগারেশন আছে। এই রিপোর্ট কনফিগারেশনের মধ্যে রেভিনিউ প্যারেন্ট গ্রুপ, তারপরে ডাইরেক্ট এক্সপেন্সেস এর কোনটা গ্রুপ, ইনডাইরেক্ট এক্সপেন্সেস এর জন্য কোনটা গ্রুপ, এই তিনটা আমাদের মতো করে আমরা সেট করতে পারি ইনকাম স্টেটমেন্ট জেনারেট করার জন্য। ব্যালেন্স শিটের মধ্যে মেইন গ্রুপ কি কি থাকবে, তারপরে লেয়ার। এই মেইন গ্রুপ আমি এখানে 5টা আইডেন্টিফাই করে দিছি ধরেন, বা 6টা আইডেন্টিফাই করে দিছি, এখানে 5টা। তাহলে এই 5টার আন্ডারে যে বাকিগুলি আসবে, তার মানে এই 5টা হলো আমার মেইন হেড। যেটা আমি একটু আগে রিপোর্টটা দেখাচ্ছিলাম, এই যেমন এই ব্যালেন্স শিটের মধ্যে আপনার এই যে এইটা, এটা একটা, এটা একটা, এরকম ভাবে আপনার মেইন হেডগুলি এখান থেকে আমরা কনফিগার করে দিলাম, বাকিগুলি তার আন্ডারে থাকবে। ঠিক একইভাবে ব্যাংক এন্ড ক্যাশ গ্রুপ, আমি যদি এখন ব্যাংকের রিসিভ বা পেমেন্ট এন্ট্রি দিতে যাই, আর যদি পুরো লেজারটা চলে আসে, 400টা লেজার আছে, তাহলে আমার কাছে ওইগুলি খুঁজে বাইর করতে অনেক কষ্ট হবে। এই জন্য কোনটা কোনটা থাকবে, ক্যাশ এবং ব্যাংক নাম দিয়ে এই ক্যাশের আন্ডারে, ব্যাংকের আন্ডারে গ্রুপ করে দিলে শুধু সেইটাই দেখাবে। আমরা এখানে এইভাবে কনফিগার করতে পারি। এরপরে এইখানে যখন আমরা যাব, এই যে এখানে যেটা দেখালাম মেইন গ্রুপ, এইখানে ক্যাশ এন্ড ব্যাংকের মধ্যে যে আপনি যখন ক্যাশে যাবেন, যে কোন কোনগুলি ক্যাশের আন্ডারে আসবে, ব্যাংকে যখন যাবেন কোন কোনগুলি ব্যাংকের আন্ডারে আসবে, এটা যদি আপনি গ্রুপ করে দেন, তাহলে ওইখানে আপনি ওই গ্রুপ অনুযায়ী দেখতে পারবেন। তাহলে বাকিগুলি আমার এখানে রিকল করার দরকার হবে না। জিনিসটা সহজ না ভাই? কি বলেন? জি স্যার। অন্যান্য যে কোনো ক্লিয়ার। সফটওয়্যার দেখার তুলনায় আপনার কি মনে হয় না যে আমাদের আইসিএম একজন মেম্বার একটা কাজ করছে, কাজটা মোটামুটি অন্যদের থেকে একটু ডিফারেন্ট? ডেফিনেটলি ইটস ভেরি এক্সেপশনাল। আমি তো অনেক ইআরপি তে কাজ করেছি। জি। আমি দেখেছি, আমি নাও জাস্ট কম্পেয়ারিং। আমি দেখলাম যে এটা আসলে একটা এক্সেপশনাল, কারণ এত ইন ডিটেলস কখনো আমি পাইনি। ইটস দ্য ফার্স্ট টাইম। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এবার আসেন, ধরেন এখানে প্রাইস রুল আছে, এটা এখানে আমরা আমরা হয়তো দেখাবো না। তারপর এরকম হয়, আপনার ধরেন একজনের কাছে মাল বিক্রি করবেন, আপনি কাস্টমার, আপনার প্রেফার্ড কাস্টমার থাকে না, যে সে যেহেতু বেশি মাল নেয় তাকে 2% আমি সবসময় প্রাইস বেনিফিট দিব, থাকে না? থাকে তো, কাস্টমার টু কাস্টমার প্রাইস ভেরি করতে পারে না? রাইট। আচ্ছা, তো এখন আপনি একটা হলো লিস্টেড প্রাইস,
লিস্টেড প্রাইস হলো 100 টাকা, কিন্তু কিছু কিছু কাস্টমার আছে আপনি তাকে 95 টাকা দেন, হুম। তাহলে এটা কিভাবে কন্ট্রোল করবেন? আর এটা কি প্রত্যেকবার মনে ইনভেস্ট করার সময় মনে রাখা সম্ভব না। যারা ইনভেস্ট করবে? তো এই জন্য একটা প্রাইস রুল আমরা কনফিগার করে দিতে পারি যে কোন কাস্টমারের জন্য কি কি প্রযোজ্য হবে। যেমন এখানে যদি অ্যাড নিউ দিই, আপনার একটা জিনিস দেখেন, এখানে আপনার প্রাইস রুলের একটা নাম দিতে পারি, দিয়ে আমরা এটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ভ্যালিড সেটাও ভ্যালিডিটিও দিতে পারি। তারপরে কোন প্রোডাক্টের জন্য প্রযোজ্য হবে। একজন কাস্টমার আমার কাছে 10টা প্রোডাক্ট নেয়, 10টা প্রোডাক্টের উপরে আমি নাও দিতে পারি, একটা প্রোডাক্টের উপর দিতে পারি, 2টা প্রোডাক্টের উপর দিতে পারি, হতে পারে না? হ্যাঁ, রাইট, হতে পারে। তাহলে আমি যে প্রোডাক্টও সিলেক্ট করতে পারবো, কোন কাস্টমারের জন্য দিচ্ছি সেটাও সিলেক্ট করতে পারবো, কোন ডিসকাউন্ট রেটে দিচ্ছি সেটাও সিলেক্ট করতে পারবো, আহ, এটা মানে কোন ডেট পর্যন্ত ভ্যালিডিটি থাকবে সেটাও সিলেক্ট করতে পারবো। এইভাবে আমরা মানে প্রাইস রোল তৈরি করতে পারি। এই আচ্ছা। প্রাইস রোল তৈরি জি আর বল। এখানে সরি একটু ইন্টারাপ্ট করি। হুম যখন আমরা প্রাইস রুলটা যখন এখানে আপডেট করব, হুম আমাদের তো দেখা যায় যে ক্লায়েন্টকে আমরা ডিসকাউন্ট ফ্যাসিলিটি দিতে চাই, ওই হুম। ক্লায়েন্ট তো অলরেডি আমরা একটা লেজার ওপেন করা আছে ওনার নামে। তো হ্যাঁ, এখানে কি নতুন করে লিখতে হবে না আমরা ট্যাগ করে দেবো আসলে না কোন? ওটা লিখতে হবে না। আপনার ওইখানে এই প্রাইস রোলটা কাস্টমারের মাস্টার ডাটাতে লিঙ্ক করে দিতে হবে। আচ্ছা, আচ্ছা। একবার লিঙ্ক করে দিতে হবে, তাহলে ওইটা রাইট, চলতে থাকবে যতক্ষণ রাইট। পর্যন্ত আপনি চেঞ্জ না করবেন। লিঙ্কটা কিভাবে করব? লিঙ্কটা কোত্থেকে কিভাবে করা যায়? লিঙ্কটা আপনার এখানে মাস্টার ডাটাতে যখন, আচ্ছা আমি একটু মানে এইখান থেকে, না না, এটা যদি পরে দেখানো সুযোগ হয় তাহলে পরে অসুবিধা নেই। হ্যাঁ, লিঙ্কটা অসুবিধা নাই, ধরেন এখানে কাস্টমারের কাছে গেলাম, ওকে। কাস্টমারের কাছে এখানে আপনার যে কোনো একটা কাস্টমারকে খুলি আমরা। এইখানে খোলার পরে আপনি এখানে যখন প্রত্যেকটা জিনিস দেখলেন এখানে এই জিনিসটা নাই, তারপরে ডিফল্টে যান, এইখানে আপনার দেখলেন যে এইখানেও মানে ওই জিনিসটা প্রাইস রুল নো, ওই যে নো প্রাইসিং এন্ড প্রাইস। ডিসকাউন্ট এটা ইনএক্টিভ করা আছে, এইখানে হবে এটা লিঙ্কটা, রাইট, ঠিক আছে? এটা ইনএক্টিভ করা আছে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। হুম। হ্যাঁ, জি, 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 থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আবার যদি সাপ্লায়ার আপনাকে দেয় তাহলে সাপ্লায়ারের কাছেও এটা আছে। তখন সাপ্লায়ারের কাছ থেকে আপনি এ, এ, এটা সাপ্লায়ারের যেটা সেইটাকে আপনি লিঙ্ক করে দিতে পারবেন। প্রাইস প্রাইস রুল আছে এখানে কোনো একটা জায়গার মধ্যে। সাপ্লায়ারটা এখানে কখন জরুরি হতে পারে? কারণ সাপ্লায়ার তো তার বুকস অফ অ্যাকাউন্টসে এসে এটা মেনটেন করবে, কিন্তু আমি যে সাপ্লায়ারের কাছ থেকে যে পারচেজ করছি, আমি তো তার কাছে যে রেটটা পাচ্ছি ওই রেটটা এখানে আপডেট করবো। তো তার জন্য কি সেটা দিয়ে আপনি প্রাইস রুলটা সরাসরি করে কখন? ফেলতে পারেন, আবার আমি বলছিলাম একটা রাখার জন্য, যদি ও আচ্ছা, সাপ্লায়ারের আচ্ছা, জন্য মানে এটা বানায় এটা রাখতে খুব হয় তাহলে ইম্পর্টেন্ট। রাখা যাবে, এটা নিশ্চয়ই আপাতত রাইট, অফ করে রাখছে এখানে। হ্যাঁ, কিন্তু রাইট, আমাদের রাইট। ফেসিলিটিসটা মানে মানে আচ্ছা, কি বলা আচ্ছা। যায়, ক্লোজ এন্ড করি নেই, আমরা ওপেন এন্ড রাখছি যাতে যে কোনো সিচুয়েশন মোকাবেলা করতে পারি। ওকে, ফাইন, ফাইন, জি, জি, জি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কনফিগারেশন দেখলাম, রাইট? আবারও যাই একটু, এখান থেকে ফাইন্যান্স, এইখান থেকে বেরোলাম, এখানে কনফিগারেশনে ছিলাম। আচ্ছা, এই কনফিগারেশন দুইটা খোলা আছে, একটা বন্ধ করে দিই। এই কনফিগারেশনের মধ্যে এটা প্রাইস রুল গেল, এটা ক্যাশ এন্ড ব্যাংক অ্যাকাউন্ট আমরা দেখাইছি। টিডিএস প্রোফাইল, আচ্ছা টিডিএস প্রোফাইল প্রিপারেশন, আপনি ধরেন বাংলাদেশে তো মানে ট্যাক্স হলো ওয়ান অফ দ্য কমপ্লেক্স ট্যাক্স সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড। তো ওইখানে এখন আবার এই গত বাজেট বা তার গত বছরের বাজেটে যেটা করছে সেটা হলো আপনি যে কোনো বিল দিতে গেলেই মানে আপনি আইদার ইনকাম ট্যাক্স অথবা ভ্যাট কাটতে হবে সাপ্লায়ার হুম, কাছ থেকে। আবার কোন কোন সময় বলে দিছে যে এই সার্ভিস হলে কাটতে হবে, মানে প্রোডাক্ট মানে সার্ভিসও মানে সেগ্রিগেশন করছে, আবার সাপ্লায়ারও সেগ্রিগেশন করছে, ডিফারেন্ট ডিফারেন্ট মেথড অ্যাপ্লাই করে। তো ওইগুলি আমরা কনফিগারের জন্য এখানে টিডিএস প্রোফাইল তৈরি করি, ট্যাক্স ডিডাকশন এট সোর্স। এটা যদি আমরা এখানে করে দিই, এটা যদি ওই সাপ্লায়ারের সাথে লিঙ্ক করা থাকে, তাহলে আপনার পেমেন্টগুলি ওইভাবে ডিডাকশন হয়ে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে আপনার পেমেন্টটা হবে। তো কাজে আপনি টিডিএস ভিডিএস এর যে রিপোর্ট আপনাকে সাবমিট করতে হয় হুম। ইনক্লুডিং স্যালারি, এটা আপনি তখন ইজিলি এনবিআর এ সাবমিট করতে পারবেন, সেই ফেসিলিটিসও আমাদের আছে। তবে সেটা লাইভ কাস্টমারের জন্য, আমরা ট্রেনিং এর জন্য এত জটিলতার দিকে এই মুহূর্তেই যাচ্ছি না। ক্লিয়ার করলাম ভাই? জি, জি। আচ্ছা, এইবার ধরেন আপনার একটা ট্রায়াল ব্যালেন্স আছে, আপনি এটা ইম্পোর্ট করতে চাইতেছেন ওপেনিং ব্যালেন্স গুলি, স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার এখানে যে টিডিএস 15% ছিল, যদি আমরা কাজের প্রয়োজনে বিভিন্ন রেটে কাজ করি তখন কি এটা কি চেঞ্জ করা যাবে? জি জি জি, এটা ঠিক আপনি আছে। যখন যেটা প্রযোজ্য হবে, যেই বছর জি। যেটা অ্যাপ্লিকেবল সেটা আপনি কনফিগার করতে পারবেন। আচ্ছা স্যার, কারণ এটা কি এটা কোনো ভিডিওতে ফিক্সড দেখানো জিনিস না, হবে? কারণ এটা ফিক্সড জিনিস রাখলে তো কোনো লাভ নাই, তাহলে আপনি তো কাজ বন্ধ হয়ে যাবে বছরের শেষে যখন চেঞ্জ হয়ে যাবে। জি স্যার, জি স্যার। হ্যাঁ জি, আচ্ছা, করতে পারবেন। জি আচ্ছা, স্যার।
তারপরে এখন যদি এই যে ওপেনিং ব্যালেন্স গুলি আপনি যদি ট্রায়াল ব্যালেন্সের ইনপুট করতে চান, ইনপুট করেও করতে পারেন, তাহলে আপনার সময় বেঁচে যাবে না? জি জি, রাইট। তারপরে রিসিভ পেমেন্ট যদি ইম্পোর্ট করতে চান সেটাও করতে পারবেন। এটা হলো যারা মানে স্মল কাস্টমার, ব্যাংকের স্টেটমেন্টটা আসলো, রিসিভ একদিকে, পেমেন্টটা একদিকে, অথবা তাদের একটা টালি খাতা মেনটেন করছে রিসিভ এবং পেমেন্ট, ওইটা এক্সেলের মধ্যে নিয়ে ঠাস করে এটার মধ্যে আপনি নিয়ে আসতে পারবেন। তো এইগুলি অনেক কারণে অনেক ফাংশন তৈরি করা আছে, যেগুলি যখন দরকার তখন সেটা আমরা মানে ইউজ করি আর কি। এখানে টার্গেট সেটিং আছে, টার্গেট সেট করা যায়। তো যাই হোক, অত ডিটেলসে এই মুহূর্তে নাই গেলাম। হ্যাঁ, তারপরে অ্যাকাউন্টিং এর কনফিগারেশন সম্পর্কে একটা ধারণা পাইলেন, রাইট? জি জি। আচ্ছা, এইবার আসেন গ্লোবাল কনফিগারেশন। গ্লোবাল কনফিগারেশনের মধ্যে যেমন ধরেন আমি যেই দেশের জন্য দিব সেই কান্ট্রির নামটা যাতে থাকে, তাহলে এটা গ্লোবাল কনফিগারেশন, এটা সবার জন্য প্রযোজ্য হবে। অন দ্য টপ ইউনিটস অফ মেজারমেন্ট সবার জন্য প্রযোজ্য হবে, ইরেসপেক্টিভ কোন এরিয়াতে কাজ করতেছি সেটা না। তারপরে আপনার ধরেন কোর সেন্টার, এটা এক একজনের এক এক ধরনের কোর সেন্টার এক এক নামে দেখতে চায়, রাইট? রাইট রাইট। এনটিটি, এক একজনের এনটিটি এক এক রকম। তারপরে ট্যাক্সের ক্ষেত্রে আপনার মানে বিভিন্ন রেট হইতে পারে, যেমন ইউকেতে ভ্যাট হলো 20%, বাংলাদেশে 15%, তাহলে এটাও তো ডিফার করবে কোম্পানি টু কোম্পানি, কান্ট্রি টু কান্ট্রি, রাইট? হুম। তো কাজেই ওইটা যাতে কনফিগার করা যায় সেই ব্যবস্থা রাখা হয়েছে। তারপরে আপনার ইউজার, ইউজার তো এক এক কোম্পানির এক এক রকম হবে, তার এমপ্লয়ি এক একজনের এক এক নাম, এক এক ভাবে আমরা করতে চাইবো পলিসিগুলি, সেইভাবে আমরা করতে পারবো। তো এই জন্য যেই সকল জিনিসগুলি আপনার মোটামুটি ভাবে টপ লেভেলে করা হয়, এটা অর্গানাইজেশনের প্রত্যেকে ইম্প্যাক্ট করে, এইগুলি আন্ডার গ্লোবাল কনফিগারেশন। জিনিসটা বুঝতে পারছি? জি। আচ্ছা, তাহলে গ্লোবাল কনফিগারেশন গুলি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তারপরে একটা ধরেন কোম্পানি প্রোফাইল তৈরি করব। কোম্পানি প্রোফাইল তৈরি করার সময় যে কোম্পানির নামে আমরা ক্রিয়েট করব, সেই কোম্পানির সব ইনফরমেশন গুলি আমরা এখানে দিয়ে সেটাকে ক্রিয়েট করতে পারি। আর এর থেকে আরো নতুন সাস মডেলের জন্য সফটওয়্যার এজ এ সার্ভিস, ওটার জন্য যেটা আছে সেটা আবার একটু পরে একটু মডিফাইড ওয়েতে আর একটু রিফাইন হয়ে আসবে। যখনই কেউ রেজিস্ট্রেশন করতে চাইবে, মানে সে অনলাইনে যে রেজিস্ট্রেশন করে ফেলবে, তার ইনফরমেশন গুলি সে দিবে, তারপরে সে হয়তো তার সাবস্ক্রিপশনটা দিবে, সে স্ট্রেইট ওয়ে তার ব্যবহার করা শুরু করে দিতে পারবে। মানে তখন আহ, মানে তার ট্রেনিং ভিডিও আছে, ট্রেনিং করানোর ব্যবস্থা আছে, সবকিছু ওইটা করার জন্য আমরা আলাদা একটা মেথড ব্যবহার করতেছি, সেটা আমরা পরে দেখাবো, পরে দেখতে পারবেন। তাহলে আমরা কি দেখলাম, যে প্রত্যেকটা মডিউলের নিজস্ব কিছু কনফিগারেশন আছে, আবার পুরো কোম্পানির জন্য একটা কনফিগারেশন আছে, পুরো সফটওয়্যারের জন্য একটা কনফিগারেশন আছে। জিনিসটা ক্লিয়ার হলো না আপনাদের কাছে, জি জি জি। যে কোন সময় কোনটা অ্যাপ্লাই করব? যেমন আমার এখানে কি আছে, ফাইন্যান্সিয়াল একটা মানে ইয়ার এখানে দেখাইতে এফওয়াই, এটা ডেমো কোম্পানি, কেউ ধার ধারে নাই, কিন্তু এটা যদি আমি রিয়েলি আমার কোম্পানি যদি করতে চাই, তাহলে আপনি এই যে কনফিগারেশনে যাবেন, যাই এই যে ফিসক্যাল পিরিয়ড আপনি এখান থেকে ডিফাইন করবেন। আপনার ফিসক্যাল পিরিয়ড কোম্পানি টু কোম্পানি ভেরি করে না অনেক সময়? হুম, রাইট। তো আপনি জানুয়ারি আপনার মতো করে অ্যাড দিয়ে জানুয়ারি টু আপনি ডিসেম্বর, আপনার মতো করে জুলাই টু জুন। হুম। স্টার্ট এন্ড আপনি ওইগুলো কনফিগার করতে পারবেন, এই জন্য এটা গ্লোবাল। তারপরে আপনার ওয়ার হাউস, আপনার যদি বিভিন্ন জায়গায় ওয়ার হাউস থাকে, এই ওয়ার হাউস অনুযায়ী আপনি মানে এই ফরম্যাটে করতে পারবেন। যেমন এখানে দুই ধরনের আছে, একটা হলো বাই লোকেশন, আবার এখানে দেখেন আরেকটা আছে হলো বাই প্রোডাক্ট টাইপস, মেটেরিয়ালস, প্যাকিং মেটেরিয়ালস, ফিনিশ গুডস, আলাদা আলাদা গ্রুপিং করে করে। ওকে, তো যাই হোক, এখানে এটা দেখাইলাম। এইবার আমরা নেক্সট যেটা দেখাবো, আমি এখানে আপনাদেরকে বলি, যতগুলি মডিউল আছে, কিছু কিছু মডিউল আছে আপনার টেকনিক্যালিটিস কম, খালি প্রসেস, কোনটার পরে কোনটা করতে হবে। তো ওইটার মধ্যে আমরা কম যাব, কারণ ওইটা আপনি যে কোনো সময় নিজে নিজে বুঝতে পারবেন। শুধুমাত্র যেখানে যেখানে আপনার কিছু টেকনিক্যালিটিস আছে, আপনার জানলে আপনি ভালোভাবে পারফর্ম করতে পারবেন, আমরা সেগুলি দেখবো। তার মধ্যে অ্যাকাউন্টিংটা তো সবচেয়ে টেকনিক্যাল, রাইট? তারপরে ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্টটা টেকনিক্যাল হবে, কিভাবে আমরা ফিক্সড অ্যাসেট রেকর্ড করবো, তার থেকে কিভাবে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন হবে, স্ট্রেট লাইন ব্যবহার করবো না অন্যটা ব্যবহার করবো, কোন জায়গায় কি বসাইলে আমার ক্যালকুলেশন ঠিক আসবে, ইত্যাদি ইত্যাদি টেকনিক্যালিটিস কিছু আছে। তো কাজে আমরা ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্টের ডিটেলসে যাব। তারপরে আছে হলো পেরোল, পেরোলটার মধ্যেও আমাদের ওরকম ডিটেলস জিনিস আছে, সেটাতে যাব। ট্রাভেল ম্যানেজমেন্টের মধ্যে টেকনিক্যালিটিস আছে, ফান্ড ম্যানেজমেন্টের মধ্যে টেকনিক্যালিটিস আছে। আর বাকিগুলি যেগুলি সেগুলি হলো প্রসেস ড্রাইভেন, এই প্রসেসগুলি আপনাদেরকে দেখাবো। তো আহ, আপনার কি আর কন্টিনিউ করব নাকি আজকে এই পর্যন্ত আপনাদের মানে রাখবো, বলেন? স্যার, সাড়ে জি 9টা বেজে বলেন। গেছে অলরেডি, রাখলে আজকে ভালো মনে হয় হয় এই স্যার। পর্যন্ত রাখি হাকিম ভাই। আচ্ছা, তো ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ভাই একটু দেখেন বাসায় যেয়ে,
বা যখন সময় পান একটু দেখেন জিনিসটা, নলেজটা নিলে আপনার তো লস হবে না, যে সারা জীবন কাজে লাগাতে পারবেন। এটা আমি নিজের আমি জিনিস, একান্তই প্র্যাকটিস করছি ব্যক্তিগত আর কি। সম্পদ। স্যার ভাই ক্লাস আমি রেকর্ডিংটা প্র্যাকটিস যদি করছি। দিয়ে দেন তাহলে ভালো হয়। আমরা যেহেতু স্যার একদিন পর একদিন করাচ্ছেন আপনি, তাহলে জি, আমরা একদিন সময় পাচ্ছি আপনার ক্লাসটা একটু আমরা ইয়া করার জন্য, রিভিউ করার জন্য নিজেরা নিজেরা। রেকর্ডিংটা দিয়ে দিবে, আমি মোশাররফকে তো বলেছি। আর আপনারা যেই যা আজকে শুনলেন এইটাই প্র্যাকটিস করেন, আজকে যতটুকু শুনলেন ততটুকু আপনারা প্র্যাকটিস করেন। বুঝতে পারছি। জি, আর অনেক ক্ষেত্রে আমরা মিস করি, শুনতে লাগি দেখা যায় যে প্রথম আমার লেটে ইন করছি, তখন একটু সত্যি হয় ওইগুলো মিস আপনার ওই যে করতেছি। আপনার রফিক সাহেব আর কি, আমাদের যে ট্রেনিং ডাইরেক্টর আছেন, জি স্যার। আর হইলো আমাদের মোশাররফ। হ্যাঁ, মোশাররফ জি বলছে স্যার। যে গত পরশু দিনে যে ট্রেনিংটা হয়েছে সেটা তো সে দিয়ে দিছে অলরেডি রেকর্ড। আর এইটাও সে ডাউনলোড করে দিয়ে দিবে রফিক সাহেবের কাছে। রফিক সাহেবকে আমি বলে দিছি রেকর্ডটা দেওয়ার জন্য। আপনারও একটু রফিক সাহেবকে একটু মেসেজ দিয়ে বলে দেন, ঠিক আছে? হ্যালো। থ্যাংক জি ইউ স্যার, হাকিম ঠিক ভাই। আছে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক মোশাররফ ইউ আছেন স্যার। নাকি আপনি? মোশাররফ কি আছেন? আমি মোশাররফকে পাচ্ছি না, তাহলে আপনারা মানে যার যার করে লিভ করতে পারেন, ঠিক আছে? এটা অটোমেটিক্যালি ওনাদের রেকর্ডটা হয়ে যাবে, তখন মোশাররফ পাঠিয়ে দিবেন। তাহলে এই পর্যন্ত থাকুক ভাইয়া। আচ্ছা, ইনশাল্লাহ দেখা হবে আবার 11 তারিখে। না, 9 তারিখ নয় আছে না? তারিখে নয় 9 তারিখ আছে না? তারিখে 9 তারিখ। 11 তারিখেরটা আপনার আমি চেঞ্জ করব, কিন্তু 9 তারিখেরটা হবে। আচ্ছা, আল্লাহ হাফেজ আজকে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি। স্যার মিটিং কি শেষ হয়ে গেছে? হ্যালো।